আচ্ছা, ঠিক আছে। তো আরেকজন আছে আমাদের সঙ্গে, মিম আপু, উনি এখনো জয়েন করে পারেনি, আমরা ক্লাসটা শুরু করে দেই অলরেডি। স্পোকেন ইংলিশের আজকে আমরা কিছু একটু রুল দেখে আসি, যে রুলগুলো ব্যবহার করে আমরা প্রতিনিয়ত কথা বলতে পারি। উই ক্যান টক বাই ইউজিং দিস রুলস। এই রুলগুলো তো, তার আগে আমি এখানে কোয়াজিটিভ ভার্ব সম্পর্কে একটা ধারণা দেই। কোয়াজিটিভ ভার্বের অর্থ হচ্ছে, দেখেন, ইউজ অফ কোয়াজিটিভ ভার্ব। কোয়াজিটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। মিম আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনার বাচ্চা কি বিরক্ত করছে নাকি? ক্লাসটা করতে পারবেন এখন? জি স্যার, করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো আপনি একটু মিউট রাখবেন, যাতে ও আর কি শব্দ করলেও যেন শব্দটা, আর যখন কথা বলবেন তখন আনমিউট করবেন, ঠিক আছে? আপনি স্যার। আপনি ওকে সময় দেন, কিন্তু আমার কথাগুলো শুনবেন। আমি যা বলি আপনি ওর সঙ্গেই থাকেন, কিন্তু কথাগুলো একটু শুনবেন। ওকে। একবার দেখেন, একটা পরীক্ষার্থীকে, একটা শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মানে একজন স্যার জিজ্ঞাসা করছে, বলো তো, আমি তোমাকে খাওয়াই। এই যে লাইনটা দেখেন, আমি তোমাকে খাওয়াই। তো এইটা যখন বলা হলো, তো ওই শিক্ষার্থী বলল কি, সে ট্রান্সলেশনটা করলো আই ইট ইউ। দেখেন এই যে বাক্যটা, এই যে আই, তারপর লিখেছে ইট ইউ, এর অর্থ হচ্ছে আমি তোমাকে খাই। কিন্তু ওই শিক্ষক কি প্রশ্ন করেছিল, যে আমি তোমাকে খাওয়াই, আমি নিজে খাই না, আমি তোমাকে খাওয়াই। তো এইটার ইংরেজি কি আই ইট ইউ হবে? হবে না। আই ইট ইউ শব্দের অর্থ হচ্ছে আমি তোমাকে খাই। কিন্তু আমি তোমাকে খাওয়াই আর আমি তোমাকে খাই, এই দুইটা কথার ভিতরে বিস্তর পার্থক্য, তাই না? তো এই যে বিস্তর পার্থক্য, এটা কেন হলো? এটা কেন করলো? কারণ ওই স্টুডেন্ট বা ওই ছাত্রী, সে জানতো না যে ইট মানে খাওয়া, আর খাওয়ানো ইংরেজি কিন্তু আলাদা হবে। খাওয়ানো ইংরেজিটা, তখন দেখেন আমি এখানে লিখে দেই, এফ ডাবল ই ডি, ফেড। এটা উচ্চারণ করতে হবে ফিড অথবা ফেড। হ্যাঁ, ফিড মানে হচ্ছে খাওয়ানো, এফ ডাবল ই ডি। সবাই একটু দেখেন, এই ফিড মানে হচ্ছে খাওয়ানো, আর ইট মানে হচ্ছে খাওয়া। তো আমি তোমাকে খাই, আই ইট ইউ বলে ফেলেছে, কিন্তু আমি তোমাকে খাওয়াই, তখন কি হবে বাক্যটা জানেন? তখন হবে আই ফিড ইউ, এফ ডাবল ই ডি, আই ফিড ইউ, আমি তোমাকে খাওয়াই। হুম। তো এখানে আগের বাক্যে দেখা যাচ্ছে যে খাওয়ার কাজটা সাবজেক্ট করে না, বরং অবজেক্ট করে, তাই এক্ষেত্রে ইট দিলে সাবজেক্টের কাজ করা হয়। ওই শিক্ষার্থীর ভার্ব নিয়ে ভুল করার একটাই কারণ, পজিটিভ ভার্ব চিনতে না পারা। যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয়, সেটাই হচ্ছে পজিটিভ ভার্ব। একে বাংলায় বলে প্রযোজক ক্রিয়া। বাংলা ব্যাকরণের জন্যও এই ক্রিয়া জানা অনেক জরুরি। কোয়াজেটিভ ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কোয়াজেটিভ ভার্ব ইন রিয়েল মুড, মনে রাখবেন, কোয়াজেটিভ ভার্ব ইন রিয়েল মুড। আরেকটা হচ্ছে কোয়াজেটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড। অ্যাসিস্ট্যান্ট মানে কি জানেন? স্কুলে দেখবেন শিক্ষক থাকে, দুই রকমের শিক্ষক। একদল একজন থাকে প্রধান শিক্ষক, ওনাকে বলে হচ্ছে হেডমাস্টার। আর আরেকজনকে বলা হয়, আর কিছু শিক্ষক থাকে অ্যাসিস্ট্যান্ট টিচার, যাদেরকে বলা হয় সহকারী শিক্ষক। তো এখানে কিছু কিছু কোয়াজেটিভ ভার্বের ডিরেক্ট, একেবারে সরাসরি এই ধরনের কোয়াজেটিভ ফর্ম পাওয়া যায়। যেমন ইট মানে খাওয়া, আর খাওয়ান ইংরেজি হচ্ছে ফিড। যেমন সি মানে দেখা, আবার শো মানে হচ্ছে দেখানো। শো মানে কি হবে, কথাগুলো মনে রাখবেন, শো মানে হচ্ছে দেখানো। যেখানে না বুঝবেন প্রশ্ন করবেন, আমি উত্তর দিব। তো কিছু কিছু ভার্বের ডিরেক্ট কোয়াজেটিভ থাকে, তাদেরকে বলে কোয়াজেটিভ ইন রিয়েল মুড, এটা মনে রাখবেন, কোয়াজেটিভ ইন রিয়েল মুড। আর যে সকল ভার্বের কোয়াজেটিভ থাকে না, সেখানে অন্য কিছু ওয়ার্ড যোগ করে কোয়াজেটিভ করে নিতে হয়, এইগুলাকে বলা হয় কোয়াজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। এইগুলোকে কি বলা হয় বলেন? কোয়াজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। অর্থাৎ কিছু ভার্বের কোয়াজেটিভ ফর্ম আছে, যেমন লার্ন মানে শেখা, এই ভার্বের কোয়াজেটিভ ফর্ম হচ্ছে টিচ, টিচ মানে শেখানো। এই লাইনটা দেখেন, যেমন আমি এক সময় কিন্তু লার্নার ছিলাম, আমি শিখেছি, এখন আমি টিচার। অর্থাৎ লার্ন মানে হচ্ছে শেখা, আর টিচ মানে হচ্ছে শেখানো। দেখেন, আই লার্ন ইংলিশ, এই সেন্টেন্স দুইটা দেখেন, কি লিখেছি? আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। কি বললাম? আমি ইংরেজি শিখি। আর যদি বলি আমি ইংরেজি শেখাই, কি হবে? আমি ইংরেজি শেখাই। তখন কিন্তু বলতে হবে আই টিচ ইংলিশ। এই দেখেন দ্বিতীয় বাক্যটা, আই টিচ ইংলিশ। তো আমি শিখি, আর আমি শিখি আর আমি কাউকে শেখাই, দুটো দুই রকম। আমি ভাত খাই, আর আমি আমার বেবিকে ভাত খাওয়াই।
আমি নিজে খাই না, আমার বেবিকে খাওয়াই। এই যে দুই রকমের দুইটা পরিবর্তন, এই পরিবর্তনটাকে কজেটিভ ভার্ব বলে, অর্থাৎ এর বাংলাটা হচ্ছে প্রযোজক ক্রিয়া। পজিটিভ ভার্বের হচ্ছে বাংলা অর্থ প্রযোজক ক্রিয়া, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা যখন নিজে কাজ না করে অপরকে দিয়ে কাজ করায়। কেমন? যেমন আমি আমার বাড়িটিতে রং করিয়েছি, আমি আমার বাড়িটিতে রং করিয়েছি। আমি আমার চুল কাটিয়েছি, চুল কখনো নিজে নিজে কাটা যায় না, আমি সেলুনে গিয়ে আমার চুলগুলো কাটিয়ে এসেছি। মা শিশুকে চাঁদ দেখায়, মা দেখছে না, শিশুকে দেখাচ্ছে যে বাবু ওই দেখো আকাশে চাঁদ উঠেছে। তো এইগুলা হচ্ছে পজিটিভ ভার্ব, মনে থাকবে তো? অর্থাৎ সাবজেক্ট বা কর্তা নিজে যখন কোনো কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়, অবজেক্টকে দিয়ে কাজ করায়। অবজেক্ট মানে কি বলেন তো? কর্ম। যেমন মা শিশুকে চাঁদ দেখায়, এখানে শিশু কিন্তু অবজেক্ট, এখানে অবজেক্টটা হচ্ছে শিশু, এই শিশুকে দিয়ে কাজটা করানো হচ্ছে। যদি বলা হয় আমি শ্রমিকদেরকে দিয়ে আমার মাঠের ফসল কাটিয়েছি, আমি নিজে কাটিনি, আমি টাকাটা দিয়েছি, কিন্তু শ্রমিকরা এসে আমার ফসল কেটে দিয়ে গেছে। কি করেছে বলো? পজিটিভ। হ্যাঁ হ্যাঁ, এখানে আমি এগুলো দেখাবো সরাসরি পজিটিভ কেমন, মানে আর একটু বুঝাই, আপনি ভালো করে বুঝতে পারেনি। যেমন ইট মানে খাওয়া, আর খাওয়ানো ইংরেজি হচ্ছে ফিড। কিন্তু এমন কিছু শব্দ আছে, যেমন মনে করেন কেমন একটা বুঝি, আন্ডারস্ট্যান্ড। এই এই শব্দটা দেখেন, এই যে কালার করলাম, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা। তো এই যে বললাম আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বুঝি, আমি নিজে বুঝি, ব্যাপারটা আমি বুঝি, কিন্তু কাউকে বুঝানো তখন এই আন্ডারস্ট্যান্ড। যেমন এই ইট মানে খাওয়া, এখান থেকে ডিরেক্ট খাওয়ানো ইংরেজি হচ্ছে ফিড। বুঝি, আমি নিজে বুঝি, তখন আন্ডারস্ট্যান্ড। কিন্তু কাউকে বুঝানোর বেলায় তখন ডিরেক্ট এই আন্ডারস্ট্যান্ডের কোনো সরাসরি পজিটিভ ভার্ব নেই। এখানে কি নিয়ে আসতে হয়? এই দেখেন, মেক আন্ডারস্ট্যান্ড, এই যে মেক ইউ আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আমি নিজে বুঝি, আমি নিজে বুঝি, তখন আই আন্ডারস্ট্যান্ড। আর আমি তোমাকে বিষয়টি বোঝাবো বা আমি তোমাকে বিষয়টি বুঝাই, তখন আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড। এই আন্ডারস্ট্যান্ডের আগে একটা মেক যোগ করেছি। অর্থাৎ যেখানে এইরকম ডিরেক্ট পজিটিভ ভার্ব না থাকে, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, সি মানে দেখা, শো মানে দেখানো, এই যে শো, এগুলো অলরেডি হচ্ছে আগে থেকে তৈরি করা আছে ডিকশনারিতে, ইংলিশ গ্রামারে। কিন্তু কিছু কিছু ভার্ব আছে যাদের ওই ধরনের ডিরেক্ট সরাসরি পজিটিভ হয় না, সেখানে এই যে আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা কোনো জিনিস, আর মেক আন্ডারস্ট্যান্ড কাউকে বোঝানো, এই ধরনের জায়গায় আপনাকে এই শব্দগুলো ব্যবহার করে পজিটিভ করতে হয়। কোন শব্দগুলো? শব্দগুলো হচ্ছে গেট, হ্যাভ, লেট, হেল্প। মনে রাখবেন আরো একটা রয়েছে, এই যে এখানে বাদ পড়ে গিয়েছে, মেক। মেক, অর্থাৎ মনে রাখবেন মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প। এইগুলা মানে যদি কখনো কোনো ভার্বের, আমি কিন্তু এখানে ভার্ব নিয়ে আলোচনা করছি, নাউন প্রোনাউন নয়। তো বলছি যেখানে কোনো ভার্বের ডিরেক্ট পজিটিভ না থাকে, সেখানে মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এইগুলা দিয়ে পজিটিভ। লেট হেল্প এগুলো হচ্ছিল অ্যাসিস্ট্যান্ট ভার্ব। ইয়েস, এগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ভার্ব। এইগুলো ওই যে কোনো ভার্বকে পজিটিভ করতে সাহায্য করে। যেমন যদি বলা হয় আমি করি, আই ডু, আর আমি করাই, তখন কি হবে বলেন তো? তখন আই ডু, এই ডু ভার্বের সরাসরি কোনো পজিটিভ নেই, এই ডু এর পূর্বে আপনাকে একটা মেক দিতে হবে। যেমন আমি তাকে দিয়ে কাজটি করাই, আমি কাজটি করি, এর ইংরেজি কি হবে বলেন? আই ডু দা ওয়ার্ক। আর আমি তাকে দিয়ে কাজটি করাই, এই ধরনের অনেক কথা আমাদের সামনে দৈনন্দিন জীবনে বলা লাগে। তো আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দা ওয়ার্ক, আই মেক হিম ডু দা ওয়ার্ক। আমার সঙ্গে সঙ্গে বলবেন মিমাপা, আই মেক হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। হুম, আমি তাকে দিয়ে কাজটি করাই। প্রত্যেকটা বাক্য কিন্তু আমার সঙ্গে বলবেন, কথা বলতে হবে। যেমন যদি বলা হয় আমার যাওয়া উচিত, কি হবে বলেন তো? বলেন। আই মেক গো। না, আমি পজিটিভ পজিটিভ না, আমি অন্য চ্যাপ্টারে চলে গেছি, হঠাৎ করে একটু বাইরে চলে গেলাম। আমার যাওয়া উচিত, এখানে শুড ব্যবহার করতে হবে, মডাল ভার্ব শুড, আই শুড গো, আমার যাওয়া উচিত। যদি বলি তোমার যাওয়া উচিত, কি হবে বলেন তো? শুড গো। থ্যাংক ইউ। যদি বলি তার, ধন্যবাদ, যদি বলি তার যাওয়া উচিত, দে শুড গো। না, হি মানে তার, হি মানে এখানে সি, আবার হি মানে হচ্ছে এখানে তার, হি শুড গো। আচ্ছা, যদি বলি আমার লেখা উচিত,
আই শুড রাইট। দেখেন এখানে স্ট্রাকচার ঠিক রেখেছেন, শুধু আগের বাক্যে বলেছিলাম যাওয়া উচিত এই জন্য গো দিয়েছিলেন। যখন বললাম আমার লেখা উচিত তখন হবে আই শুড রাইট। তোমার লেখা উচিত ইউ শুড রাইট। ইয়েস, দুইজনই বলবেন। তার লেখা উচিত হি শুড রাইট। থ্যাংক ইউ। যদি বলি আমার আসা উচিত, মাই, না মাই মাই না, শুড কাম। এখানে মাইটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, কিন্তু প্রথমেই কোনো বাক্যে অবজেক্টিভ ফর্ম বসে না, সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ আই শুড কাম। এখানে মাই শুড বলা যায় না। হ্যাঁ, মাইটা কখন দিবেন জানেন? যখন সাবজেক্টিভ অর্থাৎ কর্তৃবাচক না হয়ে কর্মবাচক হবে মাই। যেমন এটি আমার কলম, বা এই কলমটি আমার, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এই যে আমার, আর বলেছি কি, তো এখানে যেমন আমার আসা উচিত, মাই শুড কাম কখনো হয় না, মাই শুড কাম কখনো কিন্তু দেওয়া যায় না। এখানে কি দিতে হবে? এখানে দিতে হবে আই শুড কাম। স্যার আমার একটা প্রশ্ন আছে এই মডেল অক্সিলারি মডেল ভার্ব নিয়ে। বলেন বলেন, অনেক প্রশ্ন করবেন। স্যার ক্যান, কুড, মে, মাইট, মাস্ট বি, শেল বি, উইল বি, এগুলাকে মোট 18টা মডেলকে আমরা জানি ওগুলো হচ্ছে মডেল আর সেমি মডেল। তাহলে ডু, এইটা অনেক জায়গায় হচ্ছে মডেল হিসেবে ব্যবহার করে। এই ডুটা কই থেকে আসে স্যার? এটা তো ধন্যবাদ, মডেল থাকেই নাই। অনেক ধন্যবাদ। ইয়াসিন ভাইয়াও কিন্তু প্রশ্ন করবেন। হ্যাঁ, আসলে যারা বই পড়ে তারা প্রশ্ন করে, ইয়াসিন ভাইয়াও প্রশ্ন করবেন। প্রশ্ন করলে আমরা ভালোভাবে, একজন প্রশ্ন করলে, মনে করেন আপনি প্রশ্ন করেছেন, ইয়াসিন ভাইয়া হয়তো এই বিষয়টা জানে না, তো আপনার জন্যও কিন্তু তার জানা হয়ে যাচ্ছে। এই জন্য সবসময় টিচারের কাছে প্রশ্ন করতে হয়। তো আপনি প্রশ্ন করেছেন যে আমরা জানি 18টা মডাল ভার্ব ক্যান, কুড, শ্যাল, শুড, কিন্তু ডুটাও হচ্ছে অনেক জায়গায় মডাল ভার্ব হিসাবে বসে। এখন আপনার প্রতিও আমার একটা প্রশ্ন থাকলো, কোথায় ডু ভার্ব মডাল ভার্ব হিসেবে বসেছে এমন একটা বাক্য আপনি আমাকে আগে বলেন। ক্ষেত্রে করো, হ্যাঁ, যেমন তুমি কাজ করো, হ্যাঁ ইউ ডু তুমি, দা ওয়ার্ক। ইউ ডু দা ওয়ার্ক, তো এখানে মডাল ভার্ব কিভাবে হলো একটু বুঝাই দিবেন? করার ক্ষেত্রে। না, করার ক্ষেত্রে কিভাবে আপু মডাল ভার্ব হয়? এই ধরনের কোনো গ্রামারের রুল আপনি কোথাও পাবেন না। এখানে আপনি বলছেন যে ডু দা ওয়ার্ক, হ্যাঁ, কাজটি করো, জি। এইটাকে বলা হচ্ছে, আমরা এখানে আবার একটু ব্যাকে চলে যাব, যেমন সেন্টেন্স গঠনগতভাবে তিন প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। ভালো করে মনে রাখেন, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, 9-10-এ ইন্টারমিডিয়েটে আপনারা এগুলো পড়েছেন। অর্থাৎ গঠনগতভাবে সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আর কমপ্লেক্স সেন্টেন্স। আর অর্থগতভাবে, অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি সেন্টেন্স। তো আপনি যে সেন্টেন্সটা বললেন ডু দা ওয়ার্ক, এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এর বাংলাটা হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধমূলক, অর্থাৎ আরো সংক্ষেপে যদি বলি, অনুজ্ঞা সূচক বাক্য, অনুজ্ঞা। ডু দা ওয়ার্ক, কাজটি করো। প্লিজ ডু নট রান ইন দা সান, রৌদ্রে দৌড়াদৌড়ি করো না। প্লিজ ডু দা সাম, অঙ্কটি করো। প্লিজ টেক ইউর বা টেক ইউর ফুড, আপনার খাবার খান। প্লিজ গো দেয়ার, সেখানে যান, বা গো দেয়ার, এই প্রথমে যদি ভার্ব চলে আসে, যেমন আপনি বাক্যটা বলেছেন ডু দা ওয়ার্ক, অঙ্কটি সরি কাজটি করো, এখানে আপনি কাউকে অনুনয় বিনয় করে বলছেন যে কাজটি করো, তাই না? ডু দা ওয়ার্ক, ডুটা হচ্ছে মেইন ভার্ব, এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে তো মডাল ভার্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই। মডালের চ্যাপ্টার আর এই চ্যাপ্টার আলাদা। আপনি ইম্পারেটিভ সেন্টেন্সের একটা বাক্য বলেছেন, ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মডাল ভার্বের সাথে এই ডু এর কোনো সম্পর্ক নেই। বড় জোর আপনি এটা বলতে পারেন, ডু ভার্বটা অনেক সময় অক্সিলারি ভার্ব হিসেবে বসে। ডু ভার্বটা অক্সিলারি ভার্ব হিসাবে বসে, কি হিসাবে বসে? অক্সিলারি। তখন তো একটা কি জানি পরে না, আপনি একটা সেইটা আমাকে ছন্দ ছবি পড়ে তুলে গেছে। পাঠান, সেই পেজটা বের করেন, বা সেইটা আপনি ক্লাসের পরে আমাকে ছবি তুলে পাঠাবেন। আমি এই ধরনের কোনো কিছু শিখাইনি যে ডুটা মডাল ভার্ব হয়। হয়তো অন্য কিছু শিখিয়েছি, আপনি হয়তো ভালোভাবে বুঝতে পারেন ওইটা। আপনি আমাকে ক্লাসের পরে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি ভালোভাবে বুঝাই দিব। যেমন দেখেন এখানে ডুটা একটু অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। যেমন যদি বলি আই ই এ টি, আই ইট, আই ইট রাইস, আর আই সি ই। তো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে যখন আমরা না বোধক প্রশ্ন তৈরি করব তখন ডু ডাজ ব্যবহার করব। থ্যাংক ইউ, আমি যা লিখতে চাচ্ছিলাম আর লেখা লাগলো না। অর্থাৎ এইখানে আই ইট রাইস, এইটাকে যখন নেগেটিভ করবেন তখন আই ডু আই নট ডোন্ট ইট ইট রাইস। রাইস। হ্যাঁ, আই ডোন্ট, ডু নট কে শর্ট ফর্মে বলা হয় ডোন্ট, আই ডোন্ট ইট রাইস। আর যখন বলবেন আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে এইখানে একটা অক্সিলারি ভার্ব হিসাবে প্রথমে ডু আনতে হবে।
ডু আই ইট রাইস, দেখেছেন? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? আমি কি ভাত খাই না, ডোন্ট আই ইট রাইস। অর্থাৎ একটা বাক্যকে যদি আপনি চার ভাবে বলতে পারেন, চার ভাবে আপনি ঘুরিয়ে বলতে পারেন, তাহলে কিন্তু আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখা অনেক সহজ হয়ে যাবে। খুবটা এখন ইজি হয়ে গেছে, এটা পারি। এইটা এটা পারলে বলতে হবে না, প্রত্যেকটা বাক্যকে চার ভাবে করার দক্ষতা অর্জন করতে হবে, ক্ষমতা থাকতে হবে। যেমন আপনাকে সমস্যাগুলো স্যার নির্ণয় করছি যে কোথায় কোথায় সমস্যা, স্যার ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে এখন আমাকে প্রশ্ন তৈরি করা শিখতে হবে। প্রশ্ন তৈরি করে যদি উত্তর দিতে পারি তাহলে ঠিক আছে। ধন্যবাদ, আর ধন্যবাদ। এইটা আপু প্লিজ, এটা আমাকে হোয়াটসঅ্যাপে একটু লিখে দিবেন, হ্যাঁ, যে স্যার আমার এই এই জায়গায় সমস্যা। ইয়াসিন ভাইয়াও কিন্তু এটা করবেন, তাহলে কি হবে, আমি এই এই ধরনের ক্লাস, এই ক্লাসটা তো আমি আমার নিজের ইচ্ছায় নিচ্ছি, কিন্তু আপনাদের যেখানে যেখানে সমস্যা ওইটা যদি আমাকে বলে দেন, লিখে দেন, তাহলে আমি আগে সেই ক্লাসগুলো নিব। ধন্যবাদ। তো এইটা দেখেন, এই যে বললেন ডাব্লিউএইচ দিয়ে আমি প্রশ্ন করতে সমস্যা বা উত্তর দিতে, এরকম কয়েকটা পয়েন্ট, 4 থেকে 5টা পয়েন্ট আমাকে আগে দিবেন। এই 5টা ক্লাস নেওয়ার পরে আরো যদি 5টা জায়গায় সমস্যা থাকে, সেই 5টা জায়গা আমাকে বলবেন। ইয়াসিন ভাইয়া বুঝতে পেরেছেন? জি স্যার। এটা করতে হবে। মিম আপু একটা সুন্দর পয়েন্ট বের করেছে। তো দেখেন, আজকে পজিটিভ ভার্বটা এখনই আমি শেষ করব, তারপরে এই ডাব্লিউএইচ টা দেখাবো। ডাব্লিউএইচ টা খুবই প্রয়োজন। ক্লাসটা ফুলি রানিং রাখেন স্যার, কারণ তাইলে এই জিনিসটা বুঝতে আমাদের ইজি আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে আগামী ক্লাসে শুরুতে আমাকে মনে করিয়ে দিবেন, কারণ ডাব্লিউএইচ টা খুবই প্রয়োজন। যেমন মনে করেন আপনার একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে, তো আপনি তার নামটা জানতে চাচ্ছেন, ইংরেজিতে তার নামটা জানবেন, সে একজন ইংলিশম্যান, ইংরেজদের দেশের থেকে এসেছে। তখন এখানে প্রশ্ন করতে হয় যে ডাব্লিউ অথবা এইচ দ্বারা, যেমন হোয়াট ইজ ইউর নেম। তো এটা তো আমরা সবাই জানি, মুখস্থ হয়ে গিয়েছে বলতে বলতে। কিন্তু এটা যদি আমরা, হ্যাঁ, এটা যদি আমরা ভালোভাবে, যারা না জানে যে হোয়াট ইজ ইউর, যদি বলা হয় তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ, আপনি কোন দেশ থেকে এসেছেন, আমাদের বেশিরভাগ কিন্তু প্রশ্ন করার প্রয়োজন হয়। এই জন্য ডাব্লিউএইচ কোশ্চেনটা খুব ভালোভাবে শিখতে হবে। টেন্স সেন্টেন্স শেখা যেমন জরুরি, ডাব্লিউএইচ শেখাটাও কিন্তু ঠিক সেই রকম জরুরি। তো দেখেন এইখানে আমি এইটাই শিখাই আজকে, যে পজিটিভ ভার্ব যেখানে ডিরেক্ট পজিটিভ না থাকে, সেখানে মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এইগুলো আনতে হয়। এখন কোন জায়গায় কোনটা আনবেন, এইটার উপরে আমি এখন একটু আলোচনা রাখবো। কিভাবে, কোথায় মেক বসাবো, কোথায় গেট বসাবো, কোথায় হ্যাভ বসাবো, কোথায় লেট বসাবো, কোথায় হেল্প বসাবো। হেল্প, হুম। তো দেখেন, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, আই আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, আমি তোমাকে এই বিষয়টি বোঝাবো, হুম, এই ধরনের। এবার দেখেন কতগুলো ভার্বের পজিটিভ ফর্ম দেওয়া হলো। কিছু ভার্ব এখানে আমি দিয়েছি যেগুলোর পজিটিভ ফর্ম ডিরেক্ট হয়। যেমন এইগুলো কে পড়বেন, ইয়াসিন ভাইয়া পড়বেন। পড়েন তো, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, এখান থেকে একটু পড়েন তো, এই কালার করা এগুলো একটু পড়েন প্লিজ। আমি বলবো স্যার। হ্যাঁ, পড়েন। ইট খাওয়া, ফিড খাওয়ানো, লার্ন শেখা, টিচ শেখানো, নো জানা, ইনফর্ম জানানো, রাইস ওঠা, রাইস, এটাও কি স্যার রাইস? হ্যাঁ, একটা হচ্ছে RISE, রাইজ মানে ওঠা, আর এইটা উঠানো, উঠানো, এর ইংরেজিটা হবে রেইজ, RAIS, এখানে একটা এ রয়েছে দেখেন, রেইজ। হুম, রাইস ওঠানো, সি দেখা, শো দেখানো, রিমেম্বার মনে করা, রিমাইন্ড মনে করানো। থ্যাংক ইউ। এবার দেখেন নিচে মেক, হ্যাভ, লেট, হেল্প ভার্ব গুলোর ব্যবহার আমি এখন দেখাবো, কিন্তু এখানে এইগুলো একটু মুখস্থ রাখবেন। লার্ন মানে শেখা, আর কাউকে শেখানো টিস। নো মানে জানা, কাউকে জানানো। হবে, হ্যাঁ হ্যাঁ, বলেন। এই কয়টা শিখলেই হবে? না, আরো রয়েছে, সেগুলো আমি পরবর্তীতে দিব, এখানে জাস্ট উদাহরণ হিসাবে দিলাম কতগুলা ভার্বের পজিটিভ ফর্ম, এই যে কতগুলা, এছাড়াও কিন্তু আরো অনেক আছে, হ্যাঁ। যেমন ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো, সি মানে দেখা, শো মানে দেখানো, মা তার শিশুকে চাঁদ দেখাচ্ছে, মাদার ইজ শোয়িং দা মুন টু হার বেবি, মাদার ইজ শোয়িং দা মুন টু হার বেবি। আমাদের কিন্তু বাক্য সাজানো শিখতে হবে। যেমন যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, এই বাক্যটাতে কি হবে, আমি ভাত খাই, আমি ইংরেজি আই, আর ভাত ইংরেজি রাইস, আর খাই ইংরেজি ইট। বাক্যটা কি দাঁড়ালো, আই রাইস ইট। কিন্তু এটা তো বাক্য হলো না, সাবজেক্টের পরে ইংরেজি বাক্যে ভার্ব দিতে হয়, অর্থাৎ আই ইট রাইস হবে। আমরা বাংলায় বলি আমি ভাত খাই, এই যা লেখা রয়েছে এই অনুসারে যদি আপনি ওয়ার্ড গুলা সাজিয়ে দেন, তাহলে এমন একটা মিনিং দেয়, আই রাইস ইট, আমি ভাত খাই। কিন্তু বাক্যটা তো ওইভাবে সাজানো যাবে না,
বাক্যটা সাজাতে হবে আমি ভাত খাই, আমি খাই ভাত। কিভাবে সাজাতে হবে বলেন? আমি খাই আমি ভাত, আই ইট রাইস। মনে রাখবেন, কথাটা মনে রাখবেন, সাবজেক্টের পরে ভার্ব দিতে হয়। সাবজেক্টের পরে কি দিতে হয় বলেন? ভার্ব দিতে খাই। হয়। আই ইট রাইস, আমি ভাত খাই। এখন এই যে কথাগুলো বললাম, আমি ভাত খাই, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, এটা কিভাবে সাজাতে হবে? আমি যাই স্কুলে, আই গো টু স্কুল, আমি যাই স্কুলে। আচ্ছা, আমি একটি চিঠি লিখি, কিভাবে সাজাবেন? আমি লিখি একটি রাইট। চিঠি, আমি লিখি একটি চিঠি। হ্যাঁ, এইভাবে আপনাকে সাজাতে হবে। এই যে বাক্যটা কেবল বললাম, মা তার শিশুকে চাঁদ দেখাচ্ছে, কিভাবে সাজাবেন? মাদার ইজ শোয়িং, মা দেখাচ্ছে কি? চাঁদ। মাদার ইজ শোয়িং দা মুন, অর্থাৎ প্রথমে সাবজেক্ট মাদার, তারপর হচ্ছে ভার্ব শোয়িং। মাদার ইজ শোয়িং, শোয়িং কেন হবে? কারণ শো মানে হচ্ছে দেখানো, আর শোয়িং মানে হচ্ছে দেখাচ্ছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স বলেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই জন্য এখানে মাদার ইজ শোয়িং হবে, মাদার ইজ শোয়িং দা মুন, এরপর অবজেক্ট হবে। অর্থাৎ মনে রাখবেন, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে কি হলো? মাদার ইজ শোয়িং দা মুন কাকে দেখাচ্ছে? টু হার বেবি। এইটাকে বলা হচ্ছে এক্সটেনশন, মানে বাকি অংশ। এটাকে কি বলা হয় বলেন? এক্সটেনশন বা এক্সটেনশন। বর্ধিত অংশ। দেখেন, আমরা এখানে ভর্তি হয়েছি, মিম আপু, ইয়াসিন ভাইয়া, আমাদের প্রত্যেকের একটা মনের কামনা বাসনা আছে যে আমরা দ্রুত ইংরেজিতে কথা বলা শিখবো। সত্য কিনা বলেন? তো কথা জি বলা স্যার। শিখতে গেলে, ইংরেজিতে স্পন্টেনিয়াসলি কথা বলতে গেলে, আমরা বাঙালি মানুষ, আমরা বাংলায় যে কথাগুলা বলি এইগুলা ইংলিশে অনুবাদ করতে হবে। তো অনুবাদ করতে গেলে সাজাতে হবে আপনাকে এইভাবে। কোন ভাবে? প্রথমে সাবজেক্ট দিতে হবে। প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপর ভার্ব, এরপর অবজেক্ট বা হ্যাঁ, এক্সটেনশন। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায়। কিন্তু কখনো কখনো ভার্বও আগে চলে আসে, সাবজেক্ট আগে আসে না। যেমন আপনি একটা বাক্য বলেছিলেন, কাজটি করো, এখানে হবে ডু দা ওয়ার্ক। কি হবে বলেন? ডু দা ওয়ার্ক, কাজটি করো। দেখেছেন, এখানে কিন্তু সাবজেক্ট আসেনি। অর্থাৎ এই যে অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এইগুলা কিন্তু আপনাকে ওই ভাবে সাজাতে হবে। প্রত্যেকটার আলাদা আলাদা নিয়ম রয়েছে। তো যাই হোক, আমরা এখন ভিতরে প্রবেশ করব, আমরা এইগুলা একটু দেখবো যে এই মেক, হ্যাভ, লেট, গেট, হেল্প, এইগুলার ব্যবহারটা একটু দেখেন। পজিটিভ ভার্বটা না জানলে আপনি অনেক কথা বলতে পারবেন না। আপনার মিম আপার বাসায় আমি গেলাম বেড়াতে, বা ইয়াসিন ভাইয়ের বাসায় গিয়েছি, যাই বললাম কি যে বাহ, আপনার রুমের ভিতরে তো রংগুলা খুব সুন্দর, চার দেওয়ালে চার কালারের রং করা, ইদানিং কিন্তু শহরে এরকম দেখা যায়। তো আমি বললাম যে রংটি কে করেছে? মিম আপু বলছে যে স্যার, আমি গত সপ্তাহে রং মিস্ত্রি দিয়ে আমি এই দেওয়ালগুলোতে রং করিয়েছি। এই যে দেখেন, পজিটিভ ভার্বের সরাসরি ব্যবহার চলে আসলো। এখানে কি আপনি বলবেন যে স্যার আমি নিজে নিজে রং করেছি? বলবেন কি? না। বলবেন না। তাহলে এই যে মনে করেন, আমরা সেলুনে যে চুল ছাটাই, আমরা দাড়ি শেভ করি, তাই না? এগুলো নিজে করি না, এটা অপরকে দিয়ে করানো হয়। এইগুলা কিন্তু পজিটিভ ভার্ব। দৈনন্দিন জীবনে এমন অনেক কাজ রয়েছে যেগুলা পজিটিভ ভার্বের মাধ্যমে হয়ে থাকে। আমি বাসে উঠে খুলনা থেকে ঢাকায় যাই চাকরির পরীক্ষা দিতে, বিভিন্ন কাজের প্রয়োজনে। তো আমি তো নিজে বাস চালাই যাই না, আমি কি চালাই? আমি একটা সিটে বসে থাকি, চালক কিন্তু চালিয়ে ঢাকায় আমাকে পৌঁছে দেয়। এটাও কিন্তু একটা পজিটিভ ভার্ব। অর্থাৎ সাবজেক্ট যখন নিজে কাজ না করে অবজেক্ট কে দিয়ে করায়, তখন তাকে পজিটিভ ভার্ব বলে। তখন তাকে কি ভার্ব বলে বলেন? পজিটিভ ভার্ব। মনে রাখবেন, পজিটিভ ভার্বটা খুব একটা দারুণ জিনিস, ইম্পর্ট্যান্ট জিনিস। অবজেক্ট কে দিয়ে জোর করিয়ে দেখেন, এই যে কোথায় মেক এর ব্যবহার হবে, একেবারে মুখস্থ করে রাখবেন। আমার ক্লাস যারা করে, পরবর্তীতে তাদের আর পড়া লাগে না, ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ করিয়ে দেয়। মেক এর ব্যবহার কোথায় করবেন? অবজেক্ট কে দিয়ে, সাবজেক্ট না কিন্তু। কি বলেছে বলেন? অবজেক্ট কে দিয়ে, অবজেক্ট কে দিয়ে জোর করিয়ে যখন কোনো কাজ করিয়ে নেওয়া হয় জোর করে, তখন তাকে মেক বলা হয়। মেকের ব্যবহার করতে হয়। কিসের ব্যবহার করতে হয় বলেন? মেকের ব্যবহার। যেমন সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন অথবা থিং প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আবার একটু বলি, বাক্যটা পড়ি, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। অর্থাৎ সে কাজটি করতে চাচ্ছে না, সে কাজটি করতে চাচ্ছে না, কিন্তু আমি তাকে দিয়ে জোর করিয়ে কাজটি করিয়ে নিলাম, তখন মেক ব্যবহার করতে হবে।
তো দেখেন এই যে বাক্যটা করিয়ে নিলাম, এটা কোন টেন্সে আছে বলেন তো? করিয়ে নিলাম। হ্যাঁ, এটা পাস্ট টেন্সে। এটা পাস্ট টেন্সের একটা বাক্য। হ্যাঁ, পাস্ট টেন্স, অতীতকাল, যে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম। তো এখানে আর মেক থাকবে না, এখানে মেক ভার্বের ভি টু ব্যবহার করেছি, মেড। মেক ভার্বের ভি টু, এই জন্য বলি এই যে ভি1 ভি2 ভি3, যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলা হয়, এই ভার্ব ফর্ম প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে। যে যত বেশি মুখস্থ করবে। আমাকে টেন্সের ক্লাসটা একটু নিয়ে স্যার, স্যার আমার টেন্সে বহুত সমস্যা, আমি আচ্ছা আচ্ছা কনফিউজ আচ্ছা, এইগুলো আপু দেখেন আমি সবই নিব। আপনারা পার্সোনাল ব্যাচে অনেক টাকা দিয়ে পড়তেছেন, আপনারা যেভাবে বলবেন, যেভাবে সুবিধা হয় সেভাবেই ক্লাসগুলো নিব। কিন্তু স্যার একটা ওই চারটা বুঝে দিলেই আমার বোধহয় তারপরে আর সমস্যা হবে না, কিন্তু আমি ওই চার অপশনটাই বুঝতে পারতেছি না, কোনটা আমার কোনটা কাছে সব একই রকম মনে কোনটা হইতেছে। কোনটা? শুধু পাঁচটা পথে যে করেছিল ছিলাম মানে এইটা আমার ইজি মনে হয়, কিন্তু স্যার আমি তো আপনাকে হোমওয়ার্ক দিছি। হ্যাঁ বুঝলেন দিয়েছেন, তো? আমি দেখেছি, সবগুলো দেখিনি, দেখে দিব। তো বলছি টেন্সের ক্লাস, আরো একটা বলছেন ডাব্লিউএইচ ক্লাস, এইগুলো হোয়াটসঅ্যাপে সুন্দর করে লিখে দিবেন যে স্যার। পরে বোঝাবেন স্যার, আগে টেন্সটা বোঝান, কারণ টেন্স বুঝলে তারপরে তো আমি আগে হ্যাঁ হ্যাঁ লিখবো হ্যাঁ, তারপর তো প্রশ্নের ঠিক চিন্তা। ঠিক। তো আজকে দেখেন পজিটিভটা শেষ হয়ে যাচ্ছে, আরো সময় থাকবে, আমি টেন্সে যাব আজকেই। তো এইটা দেখেন বলা হচ্ছে আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, এটা পাস্ট টেন্স, করিয়ে নিলাম। আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, এটা অতীতকালের সাধারণভাবে বলা হচ্ছে, পাস্ট ইনডেফিনিট। তো এখানে আর মেকটা থাকবে না, মেকের থেকে ভি2 আনতে হবে, নেই মেড। হবে। আই মেড হিম ডু দা ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করিয়ে নিলাম, অর্থাৎ সে করতে চাচ্ছিল না, তাও আমি জোর করে করিয়ে নিলাম। এক্ষেত্রে আমাকে মেড ব্যবহার করতে হবে, মেক। আর যেহেতু বাক্যটা পাস্ট ফর্মে, এখানে মেড ব্যবহার করব। শিক্ষক ছাত্রদেরকে দিয়ে লিখিয়ে নেয়, শিক্ষক ছাত্রদের, ছাত্ররা লিখতে চাচ্ছে না, তারপরও শিক্ষক তাদেরকে দিয়ে লিখিয়ে নেয়। কিভাবে করবেন? দ্য টিচার মেক স্টুডেন্টস রাইট, দ্য টিচার্স, দ্য টিচার্স মেক্স স্টুডেন্ট রাইটস। হ্যাঁ, এখানে মেক্স কেন হলো? কারণ টিচার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একজন, এবং এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, যার কারণে এখানে মেক্স হবে, দ্য টিচার মেক্স স্টুডেন্টস রাইট। অর্থাৎ এতটুকু মনে রাখবেন, কেউ কাউকে দিয়ে যখন জোর করিয়ে কাজটা করে নিবে, তখন মেক এর ব্যবহার করতে হবে। কিসের ব্যবহার করতে হবে বলেন? মেক এর ব্যবহার করতে হবে। ভালোভাবে খেয়াল করবেন, গেট এর ব্যবহার একটু কম জোর প্রয়োগ করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে গেট এর ব্যবহার করা হয়। হুম, এটা ভালোভাবে শোনেন সবাই। এই জোর প্রয়োগ করে যখন কাউকে দিয়ে কোনো কিছু করানো হবে, তখন মেক। আর যখন একটু কম জোর প্রয়োগ করা হবে, তখন গেট ব্যবহার করব। এই ব্যবহারগুলো কিন্তু খুবই মূল্যবান। অর্থাৎ একটু কম জোর প্রয়োগ করে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাতে গেটের ব্যবহার করতে হবে। দেখেন, গেট যখন অ্যাসিস্ট্যান্ট কোয়াজিটিভ হিসেবে বসে, তখন দুইটা স্ট্রাকচার হয়ে থাকে গেটের, দুইটা স্ট্রাকচার, যেমন গেট প্লাস পার্সন প্লাস ইনফিনিটিভ টু প্লাস ভার্ব। আরেকটা হচ্ছে গেট প্লাস থিংস, গেটের পর যদি পার্সন থাকে তখন ইনফিনিটিভ করতে হয়, আর গেটের পর যদি থিং কোনো বস্তু থাকে তখন পাস্ট পার্টিসিপল করতে হয়। উদাহরণ দেখলে বোঝা যাবে, যেমন আমি ছেলেটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম। হুম, আমি ছেলেটাকে দিয়ে কাপড় ধোয়ালাম। দেখেন, এই গেট হচ্ছে প্রথমে বসেছে, প্রথমে সাবজেক্ট আই বসেছে, এই বাক্যটা দেখেন প্রথমে কি বসেছে? আই। হুম, আচ্ছা ভালো করে খেয়াল করেন, আই বসেছে, আই এর পরে এই যে গেট বসেছে নিয়ম অনুসারে গেট, এরপর পার্সন বসেছে দা বয়। দা বয় একজন ব্যক্তি, তাই না? এই জন্য এখানে টু যুক্ত ভার্ব হয়েছে, টু ওয়াশ। অর্থাৎ ভার্বের আগে টু দিলে এগুলাকে ইনফিনিটিভ বলে, অসমাপিকা। আমি ছেলেটাকে দিয়ে আমার কাপড় ধোয়ালাম, আই গেট দা বয় টু ওয়াশ মাই ক্লোথ। আর যখন গেটের পরে কোনো বস্তু থাকবে, তখন এখানে কিন্তু এই ওয়াশ হবে না, এটা ইডি হয়ে যাবে। যেমন দেখেন, আই গট মাই মোবাইল, এই যে আই গট মাই মোবাইল, এখানে গটের পরে একটা বস্তুবাচক অবজেক্ট রয়েছে, মোবাইল, একটা বস্তুবাচক জড় বস্তুর অবজেক্ট। আই গট মাই মোবাইল, আমি আমার মোবাইলটা পেয়েছিলাম, রিপেয়ার্ড। এই দেখেন ভার্বের পর ইডি যোগ করলে এটাকে পার্টিসিপেল বলে। পার্টিসিপেল আবার এটা পরে ক্লাসে নিব। পার্টিসিপেল তিন রকমের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এটা পরে বুঝবেন, আগে এই রুলটা মনে রাখবেন। তো এখানে এত কিছু মনে রাখার দরকার নেই, এতটুকু মনে রাখলে হবে যে একটু কম জোর প্রয়োগ করা হলে, ওই যেমন জোর প্রয়োগ করা হলে মেক, একটু কম জোর প্রয়োগ করা হলে গেটের ব্যবহার হবে। যেমন আই গট মাই মোবাইল রিপেয়ার্ড বাই দ্য মেকানিক, আই গেট দ্য বয় টু ওয়াশ মাই ক্লোথ। হুম, এটা। এবার দেখেন হ্যাভ এর ব্যবহার, হ্যাভ, হ্যাভ এর ব্যবহারটা কিভাবে হবে? অর্থাৎ বলা হচ্ছে দে হ্যাভ দেয়ার লয়ার চেঞ্জ দেয়ার উইলস, তারা তাদের লয়ার দিয়ে তাদের উইল পরিবর্তন করিয়েছে। রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিও। স্ট্রাকচার,
টেন্স ভেদে এমন সকল ভার্বের যে কোনো রূপই বসতে পারে, সেটা পাস্টই হোক কিংবা পাস্ট পার্টিসিপেল হোক। অর্থাৎ হ্যাবের ব্যবহারটা কেমন জানেন? তারা তাদের লয়ার দিয়ে তাদের উইল পরিবর্তন করিয়েছে। রুম রিতাকে দিয়ে, রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিয়েছে। অর্থাৎ এই যে যেমন মেকটা হচ্ছে পূর্ণ জোর প্রয়োগ, গেটটা হচ্ছে একটু কম জোর প্রয়োগ, হ্যাঁ, আর হ্যাভটা হচ্ছে মোটে জোর প্রয়োগ থাকবে না। যেমন রিনা রিতাকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়ে নিয়েছে, অর্থাৎ রিনা রাজি ছিল তাই রিতাকে দিয়ে করিয়ে নিয়েছে। এক্ষেত্রে আমরা হ্যাবের ব্যবহার করব। যেমন রিনা হ্যাড রিতা ক্লিন দা রুম। আমরা বলা হয় না যে আমার বাসায় কাজের লোক রয়েছে, কাজের লোকের মাধ্যমে আমি আমার জামা কাপড়গুলো পরিষ্কার করিয়ে নিলাম, আমি আমার ফ্লোরটা মুছিয়ে নিলাম। এই ধরনের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব, যদি কোনো জোর প্রয়োগ না বুঝায়। এরপর সুন্দর একটা ব্যবহার দেখেন, লেটের ব্যবহার, লেট, LET। এই লেট ভার্বটা খুব বহুরূপী ভার্ব। এটা বিভিন্ন ভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয় লেট। যেমন আমি তাকে সেখানে যেতে দেই, এই লেট মানে কিছুটা অনুমতি দেওয়া বোঝায়। লেটটা কি বোঝায় বলেন? কিছুটা অনুমতি দেওয়া বোঝায়। যেমন আমি তাকে সেখানে যেতে দেই, আই লেট হিম গো দেয়ার। আমি তাকে সেখানে যেতে দেই, আই লেট হিম গো দেয়ার। সে চিঠিটা আমার দ্বারা লেখার জন্য ছেড়ে দিল, হি লেট দ্য লেটার রাইট বাই মি। লেট। যেমন আমি তাকে চা খাওয়ার অনুমতি দেই, আই লেট হিম ড্রিঙ্ক টি। আমি তাকে অঙ্কটি করার অনুমতি দেই, আই লেট হিম ডু দা সাম। কি হবে বলেন? আই লেট হিম ডু দা সাম। এইগুলা মনে রাখবেন, এগুলা হচ্ছে সব লেট ভার্বের ব্যবহার, LET, লেট। এরপর আরেকটা রয়েছে হেল্প ভার্বের ব্যবহার, হেল্প। হেল্পের ব্যবহারটা কি হয়? হেল্পের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, HELP। স্ট্রাকচার দেখেন, সাবজেক্ট প্লাস হেল্প প্লাস পার্সন প্লাস ভার্বের V1 প্লাস টু যুক্ত ইনফিনিটিভ। আমরা অত কিছু না বুঝে এটা আমরা একটু ব্যবহারটা, স্ট্রাকচারটা দেখি। যেমন দেখেন, মাই মাদার হেল্পড মি টু রান মাই বিজনেস। মাই মাদার হেল্পড মি টু রান মাই বিজনেস ওয়েল। আমার মা ব্যবসাটি ভালোভাবে চলতে সাহায্য করে। আমার মা ব্যবসাটি ভালোভাবে চলতে সাহায্য করে। মাই মাদার হেল্পড মি টু রান মাই বিজনেস। এখানে কিসের ব্যবহার শিখতেছি? হেল্প। হেল্প মানে হচ্ছে কাউকে সাহায্য করা। যেমন দেখেন, মাই টিচার হেল্পড মি। আমার শিক্ষক আমাকে সাহায্য করেছিল। করেছিল কেন হবে বলেন তো? এই যে হেল্পের পরে একটা ED আছে, আপনাকে আগে কনজুগেশন অফ ভার্বটা বুঝতে হবে। যেমন ইট মানে খাওয়া, যদি বলা হয় আমি খাই, এর ইংরেজি কি হবে বলেন? আমি খাই, এই আই ইট। আই ইট। আর যদি বলি আমি খেয়েছিলাম, আই এট। আই এট। আর যদি বলা হয়, যদি বলা হয় আমি খাবো, তখন কি হবে? আই ইটিং। না, এই যে সরি। ভুল বললেন। ইয়েস, ইয়াসিন ভাইয়াকে ধন্যবাদ। এখানে আই উইল ইট ফিউচারের কিন্তু, যেমন আই ইট মানে আমি খাই, আর আমি খেয়েছিলাম বললে আপনি এট বললেন, এট। ফিউচারের কিন্তু এরকম কোনো ফর্ম হয় না। ফিউচারের ফর্ম করতে হয় কিভাবে? ওই যে ভার্বের বেস ফর্মটা আছে না, ইট, ওর আগে শ্যাল উইল যোগ করলে ফিউচার হয়ে যায়। আই উইল ইট, আমি খাবো। আই উইল গো, আমি যাব। আমি দেখবো, আই উইল সি। আমি খেলবো, আই উইল প্লে। আমি শুনবো, আই উইল হেয়ার বা লিচেন। হ্যাঁ, আমি লিখবো, আই উইল রাইট। আমি ঘুরবো, আই উইল ওয়াক, আমি বেড়াবো। তো এইভাবে মানে টেন্সটা আপনাদের একেবারে নিঃশ্বাসের সঙ্গে মিশিয়ে ফেলতে হবে, রক্তের সঙ্গে মিলিয়ে নিতে হবে। টেন্স যে যত ভালো পারবেন, ইংরেজি ভাষাটা তার কাছে তত বেশি সহজ হবে। টেন্স ইজ কল্ড দা সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংরেজি ভাষার প্রাণ বলা হয় কিন্তু টেন্সকে। তো যাই হোক, দেখেন আমি টেন্সে চলে যাচ্ছি একটু পরেই। এখানে এইগুলো আপনাদের বাড়ির কাজ থাকবে, যদি পারেন করবেন, না পারলে আমি করে দিব। হ্যাঁ, যেমন আমি তাকে দিয়ে কাজ করাই, কি হবে বলেন? আমি তাকে দিয়ে কাজ করাই, আই মেক হিম ডু দা ওয়ার্ক। আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম, আই মেড দীপু টু ডু দা ওয়ার্ক। শিক্ষক ছাত্রদেরকে দিয়ে লিখিয়ে নিল, দ্য টিচার মেড দ্য স্টুডেন্ট রাইট। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব না, কি হবে? আই উইল নট মেক ইউ বা আই উইল নট লেট ইউ ইউজ দ্য ল্যাপটপ। ইউজ দ্য ল্যাপটপ। মিমাপা বুঝতে পেরেছেন? জি। এইটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, এইগুলো আপনারা করবেন, করে এইগুলো আমাকে দেখাবেন, ঠিক আছে? এইগুলো আমাকে দেখাবেন, যেটা যেটা পারবেন করবেন, না পারলে আমি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের আজকে পজিটিভ ভার্বের মোটামুটি একটা ধারণা দিয়েছি। এছাড়াও পজিটিভ ভার্বের আরো শীটপত্র আছে, আরো ক্লাস আছে, সেগুলো আমরা করব।
আচ্ছা, এখন আমি টেন্সে চলে যাই। টেন্সে আমাদের যার যার যেখানে দুর্বলতা সেই টেন্সটা আমরা একটু দেখবো। হ্যাঁ, টেন্সটা আমাদের, আমরা সবাই বলি স্যার টেন্স পারি, অনেকে বলি পারি না, কিন্তু তারপরও টেন্সে আমাদের অনেক দুর্বলতা থেকে যায়। এই টেন্সটা আমরা ভালো করে শিখবো। টেন্স ভাই অনেক ভালোই পারে, আমিই পারি না। ইয়াসিন ভাইয়া পারে, আপনিও পারবেন। আর ইয়াসিন ভাইয়া কিন্তু একজন প্রবাসী, সে হচ্ছে সৌদি আরবে থেকে আমার ক্লাস করছে। সৌদি আরব না মালয়েশিয়া, কোন দেশে রয়েছেন ভাইয়া? সৌদি আরব। উনি সৌদি থেকে ক্লাস করে এবং উনি অনেক সময় দিচ্ছে এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। এবং ইয়াসিন ভাইয়ের সব থেকে বড় পরিচয়, উনি অত্যন্ত নম্র ভদ্র, আমার সঙ্গে দীর্ঘদিন থেকে উনি যুক্ত রয়েছে। তার কথাবার্তা, তার চলাফেরা অনেক আমার ভালো লাগে, মন কেড়েছে। আচ্ছা যাই হোক, দেখেন এই টেন্সটা আমরা এখন একটু দেখি। প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স পার্ট 2। আচ্ছা, তো টেন্সটা শিখতে গেলে আমাদের প্রথমে শিখতে হবে ভার্বের ব্যবহার। হ্যাঁ, আমি এই জায়গাটা আপনাদের একটু দেখাই যে ভার্বের ব্যবহারটা আমাদের কিভাবে প্রয়োজন হয়। ভার্বটা না জানলে কেন আমরা কথা বলতে পারি না, সমস্যাটা কোন জায়গায়। এই দেখেন, এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। কি বলা হয় বলেন? কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ হুম, এই যে যেমন গো মানে হচ্ছে যাওয়া, আর ওয়েন্ট শব্দের অর্থ গিয়েছিল বা গিয়েছিলাম। যদি বলা হয় আমি যাই, আমি স্কুলে যাই, ভার্ব। আই গো টু স্কুল। আর যদি বলতাম আমি স্কুলে যেতাম বা আমি স্কুলে গিয়েছিলাম, তখন কিন্তু গো বললে হবে না, তখন আপনাকে কি করতে হবে? আই ওয়েন্ট ব্যবহার করতে হবে। আই ওয়েন্ট, হ্যাঁ। আর যদি বললাম আমি গিয়েছি বা সে গিয়েছে, তখন কি করতে হবে? তখন হি ওয়েন্ট, সরি হি হ্যাজ গন দিতে হবে। যেমন দেখেন তিনটা, একটাকে বলা হচ্ছে V1, একটাকে বলা হচ্ছে V2, আরেকটাকে বলা হচ্ছে V3। তো এই তিনটার অর্থ দেখাই। গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম বা গিয়েছিল, এটা হচ্ছে পাস্ট ফর্ম, মাঝের অংশ। এটাকে V2 ও বলা হয়, অপর নামে বলা হয় পাস্ট সিম্পল বা পাস্ট টেন্স। এটাকে বলা হয় V2 অথবা পাস্ট ফর্ম অফ ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম। আরেকটা রয়েছে তৃতীয় অংশ, পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বলা হয় বলেন? পাস্ট পার্টিসিপাল ফর্ম। যেমন এইটার বাংলা অর্থ কি? গন। এর বাংলাটা অনেকে জানি না। গন মানে কি? এই এই যে তৃতীয় সারিতে যতগুলা ভার্ব রয়েছে, প্রত্যেকটার অর্থ হচ্ছে করা হয়েছে, গিয়েছে, খেয়েছে, থেকেছে, এমন। গন মানে হচ্ছে কি? যাওয়া হইয়াছে। যেমন আমরা স্কুলে গিয়েছি, সে স্কুলে গিয়েছে অর্থাৎ বাসা থেকে বের হয়ে স্কুলে চলে গিয়েছে। আপনার বাড়িতে গিয়ে আমি বললাম যে মিমাপু, আপনার ছেলে কোথায়? আপনি বললেন স্যার আমার ছেলে সকালে 10টার সময় স্কুলে চলে গিয়েছে। এই যে দেখেন, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। কি হবে বলেন? আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। হ্যাঁ, আমি স্কুলে গিয়েছি, সে বিদ্যালয়ে গিয়েছে। এই ধরনের কথাগুলা আমরা যখন বলবো, তখন ভার্বের V3 বা এটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল। এই শীটটা আমি দিয়ে দিব, মনে হয় একদিন দিয়েছি, আজকে আবারও দিব। এইটা, আছে আমার কাছে। হ্যাঁ এইটা মুখস্থ করবেন। হ্যাঁ, এই যে গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। বাংলাটা পড়বেন। ডু মানে করা, ডিড মানে করেছিল, ডান মানে করিয়াছে। ডু, ডিড, ডান। ঠিক আছে? এইভাবে এই বাক্যগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যে যত করবেন, সে তত দ্রুত ভাষাটা শিখতে পারবেন। মেক মানে তৈরি করা, মেক, মেড, মেড। মেক মানে তৈরি করা। আমি একটা ঘুড়ি তৈরি করি, আই মেক এ কাইট। বাংলাটা কিভাবে সাজাতে হয় দেখেন, আমি একটা ঘুড়ি তৈরি করি, বাংলাটা সাজাবেন আমি তৈরি করি, আই মেক, কি তৈরি করি? এ কাইট। বাংলাটা আসবে এমন, আমি তৈরি করি একটি ঘুড়ি, আই মেক এ কাইট। আমি একটা ঘুড়ি তৈরি করেছিলাম, আই মেড এ কাইট। আমি একটা ঘুড়ি তৈরি করিয়াছি, আমি একটা ঘুড়ি তৈরি করিয়াছি মানে তৈরি করা হয়েছে। তখন এই ভার্বের V3 ফর্ম ব্যবহার করবেন, আই হ্যাভ মেড এ কাইট। আই হ্যাভ মেড এ কাইট। হুম, আমি এখানে এটা একটু দেখাই, এটা সম্ভবত কোন টেন্স থেকে রয়েছে এখানে। এখানে রয়েছে টেন্স 3 প্রকার। এটা হচ্ছে পাস্ট সিম্পল, হ্যাঁ। আচ্ছা, এখানে সবগুলাই রয়েছে, কিন্তু আমি একটু ধারাবাহিক ভাবে দেখাই। আচ্ছা, এখানে কি আছে ধারাবাহিক ভাবে? টেন্স পার্ট 2। আচ্ছা, পার্ট 1 দেখি। আচ্ছা, টেন্স,
হ্যাঁ, পার্ট ওয়ান এইটা দেখি। অর্থাৎ আমরা জানি টেন্স হচ্ছে মূলত 3 প্রকার, আর প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্স 4 প্রকার, কি কি বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, না প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, সিরিয়াল মাফিক বলতে হবে, তো এই প্রেজেন্ট বলা লাগে না, কারণ প্রত্যেকটা জায়গায় ওই টেন্স 4 প্রকার বলতে হবে। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলেন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আবার বলেন ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টেন্সটা যেমন দেখেন, আমরা 3 বেলায় কিন্তু ভাত খাই, ভাতে কখনো অনিচ্ছা আসে না, আসে? টেন্সটা আমাদের প্রতিদিন শিখতে হবে, এটা অনিচ্ছা প্রকাশ করলে হবে না। টেন্সটা শিখতে শিখতে টেন্সের বস হয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? টেন্সটা একেবারে ঠুটস্থ থাকতে হবে সর্বদা, তাহলে কিন্তু আপনি ল্যাঙ্গুয়েজটা পারবেন। দেখেন, এই টেন্স ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। জুতোর তলায় সোল থাকে, দেখেছেন? এই সোল যদি নষ্ট হয়ে যায়, সোল যদি ছিঁড়ে যায়, বা সোল যদি জুতা থেকে আলাদা হয়ে যায়, ওই জুতা আর পায়ে দেওয়া যায় না। তো এখানেও টেন্সটা কিন্তু সব সময় ইংলিশ ল্যাঙ্গুয়েজের সঙ্গে যুক্ত, সর্বদা। আপনি ল্যাঙ্গুয়েজের এই গ্রামারের কোন সাইডে যাবেন, সেখানে আপনাকে টেন্স কাজে লাগবে। কথা সত্য কিনা? জি। অতএব টেন্সটা ভালো করে শিখি। প্রথমে হচ্ছে প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এই প্রেজেন্ট টেন্সের কোন কোন জায়গায় সমস্যা বলেন? ইয়াসিন ভাইয়ের সমস্যা থাকলে বলবেন, মিমাপাও বলবেন। এখন বলেন যে প্রেজেন্ট টেন্সের যে 4 প্রকার, এখন এর প্রত্যেকটাই সমস্যা, না নির্দিষ্ট কোনো জায়গায় সমস্যা, নাকি? প্রত্যেকটা আমাকে বোঝান স্যার। আচ্ছা, প্রত্যেকটা বুঝাই। দেখেন, প্রথমে রয়েছে ইনডেফিনিট টেন্স, একেবারে সহজ। ইনডেফিনিট টেন্সের অর্থ হচ্ছে সাধারণ বর্তমান কাল। যদি আমার কথাটা খেয়াল করেন তাহলে 1 মিনিটে বুঝে যাবেন। অর্থাৎ সাধারণভাবে বর্তমান কালে কোনো কাজ হয়, এখানে হচ্ছে এমনটি বুঝাবে না, হয়েছে এমনটি বুঝাবে না, 1 ঘন্টা ধরে হচ্ছে এমনটিও বুঝাবে না। সাধারণভাবে হয় কেমন? আমি কথা বলি, আমি স্কুলে যাই, মা ভাত রান্না করে, মিম আপু কাঁথা সেলাই করে, ইয়াসিন ভাইয়া চিঠি লেখে, তারা ফুটবল খেলে। অর্থাৎ সাধারণভাবে বর্তমান কালে এই কাজগুলা হয়, এইগুলাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। অর্থাৎ এর বাংলাটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। কি বলেছি বলেন তো? কি বলেছি? সাধারণ না, শুধু বাংলা। সাধারণ বললে হবে না, মানে আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি বুঝানোর পরে আমি প্রশ্ন করলে এমন ভাবে বুঝাবেন যে আপনি স্যার, আমি ছাত্র। অর্থাৎ যেমন আমি স্কুলে যাই, পাশের কার শব্দ হচ্ছে, একটু মিউট রাখেন তো। বলছে আমি স্কুলে যাই, এইটা কখন যাই? বর্তমান কালে যাই। এখানে কি যাচ্ছি চলমান কোনো ভাব বুঝিয়েছে? নো। গিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো ভাব এসেছে? না। আমি স্কুলে যাই, ছেলেরা তাস খেলে, তারা মাছ ধরে, তারা ক্রিকেট খেলে, তারা ফুটবল খেলে, রনি গান গায়, মিতা ছবি আঁকে। আমি দেখি, আমি দেখি এটা প্রেজেন্ট ইনডিফিনিট না? এটা আপনি বলবেন, কেন হবে না? অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনিট। আমার কথাটা আপনি বুঝতে পারেন। অর্থাৎ সাধারণভাবে বর্তমান কালে, সাধারণভাবে বর্তমান কালে কোনো কাজ যখন সংগঠিত হয়, তখন তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। কিভাবে চিনবেন এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কিনা? বাংলা ক্রিয়ার শেষে এই শব্দগুলা থাকে, রস্বইকার থাকে, রস্বই, এ, ও, অন্ত্যেষ্টিয়, এন, এস, আয়, যায়, খায়, এমন থাকে। যেমন বাবা বাড়ি আসে, আসে বললে কি বোঝায়? সাধারণভাবে আসে। সে স্কুলে যায়, আমি চিঠি লিখি, এই লিখি বললে দেখেন শেষে একটা রস্বইকার চলে আসে। লিখি বললে শেষে একটা রস্বইকার, লিখি, ওই যে ক্ষয় রস্যি, ওই রস্যি মানে কিন্তু এই রস্বইকার। যেমন কয়েকটা উদাহরণ দিয়েছি, দেখেন এই যে আমি স্কুলে যাই, যাই বললে কখন বোঝায়? কিভাবে যাই? বর্তমান সময়ে যাই। কিসে হয় বলেন? বর্তমান সময়ে যাই। আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। তারা ক্রিকেট খেলে, খেলে বললে বর্তমান কালে স্বাভাবিকভাবে খেলে। কি হলো বলেন? বর্তমান কালে স্বাভাবিকভাবে খেলে। এইগুলাকে বলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মানে কিভাবে চিনবেন? মিমাপা বুঝতে পেরেছেন? কখনো গোপন করবেন না। আপনি যদি 10 বার বলেন স্যার বুঝিনি, আমি সেই 10 বারই আপনাদের বুঝাবো। জি স্যার, বুঝতে পারছি। শতভাগ বুঝতে পারেননি, এটা আবারও এই ক্লাস রেকর্ডটা দেখবেন, পিডিএফ দেখবেন, বুঝতে পারবেন। বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে, বা অভ্যাসগতভাবে করা হয়, বা চিরন্তন সত্যভাবে কোনো কাজ হয়। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, 2 আর 2 যোগ করলে 4 হয়।
অর্থাৎ বলা হচ্ছে যে এখানে একটা কথা বলা হয়ে থাকে, অভ্যাসগত সত্য, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এইগুলাকেও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কাতারে ধরা হয়। আচ্ছা, স্ট্রাকচার কি হয়? একেবারে সহজ। স্ট্রাকচারটা দেখেন, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন, সাবজেক্টের পরে ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন আমি স্কুলে যাই, আই হচ্ছে সাবজেক্ট, ভার্বের ভি ওয়ান ফর্ম হচ্ছে গো, আর এক্সটেনশন হচ্ছে এই যে টু স্কুল, এইটাকে বলা হচ্ছে এক্সটেনশন। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। এইখানে একটা কথা বলা হয়ে থাকে যে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একমাত্র, মনে রাখবেন কোন টেন্সে বলেছি বলেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তাহলে ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হয়। ভার্বের পরে এস বা ইএস যোগ করতে, দেখেন এখানে হি বসেছে না, হি গোজ হয়েছে, কিন্তু এই বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট না হয়ে যদি পাস্ট ইনডেফিনিট হতো, যেমন সে স্কুলে গিয়েছিল, এইটা বললে আর কিন্তু এখানে গোস থাকতো না, এখানে হি কি হতো বলেন, হি ওয়েন্ট টু স্কুল। কি হতো বলেন? ওয়েন্ট কোথা থেকে আসলো? এইগুলো আপনাকে আগে থেকে মুখস্থ করতে হবে। গো ওয়েন্ট গন, ইট এট ইটেন, ডু ডিড ডান, রাইট রোট রিটেন, এইভাবে মুখস্থ করে ফেলতে হবে ভার্ব ফর্ম গুলা। ভার্ব ফর্মের শীট দিয়ে দিব আজকে আরো কয়েকটা, এইগুলো আপনারা মুখস্থ করবেন। যে যত বেশি ভার্ব ফর্ম মুখস্থ করবেন, তার কিন্তু এই জায়গাটা সহজ হয়ে যাবে। যেমন যদি বলা হয় আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার, কি হবে বলেন? আই রাইট এ লেটার। কিন্তু যখন বলবো আমি একটা চিঠি লিখেছিলাম, তখন হবে আই রোট এ লেটার। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। হ্যাঁ, আই এট রাইস। আমি ফুটবল খেলেছিলাম, আই প্লেড ফুটবল, আই প্লেড ফুটবল। আমি তার সাথে কথা বলেছিলাম, স্পিক মানে কথা বলা, এখান থেকে স্পোক হবে, আই স্পোক উইথ হিম, আই স্পোক উইথ হিম, আমি তার সাথে কথা বলেছিলাম। এই যে বাক্যগুলো কিভাবে করলাম, প্রত্যেকটা বাক্য কিন্তু আমাকে ভার্ব ফর্ম জেনে তারপরে গঠন করতে হচ্ছে। স্পিক মানে কথা বলা, স্পোক মানে কথা বলেছিলাম, আর স্পোকেন মানে হচ্ছে কথা বলিয়াছি। মিমাপা বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে হ্যাঁ স্যার, এখানে ভার্ব ফর্মের শীট আমি মুখস্থ করছি একটা অনেক। না অনেকগুলা শীট দিব, এই ভার্ব ফর্মের এইগুলা একটু মুখস্থ করতে হবে। অর্থাৎ আপনি যদি এইগুলা মুখস্থ না করতে পারেন, তাহলে এই বাক্যগুলা কিন্তু গঠন করা যাবে না। অর্থাৎ বাক্য গঠন করতে গেলে প্রথমেই শর্ত হচ্ছে বাক্য গঠনের যে মূল যন্ত্র ভার্ব ফর্ম, অন্তত মিনিমাম 4 থেকে 5 শত ভার্ব ইউ হ্যাভ টু মেমোরাইজ ইন ইউর মেমোরি। আমাদের মাথায় যে মেমোরিটা রয়েছে, এটা কিন্তু আনলিমিটেড। বাজারে যেমন 10 জিবি, 20 জিবি, 30 জিবি মেমোরি কার্ড কিনতে পাওয়া যায়, আমাদের মাথার মেমোরি অনেক লম্বা, অনেক বড়, এখানে আপনি যা দিবেন সে ক্যাচ করে ধরে রাখতে পারবে। তো এই ভার্ব ফর্ম গুলো একটু মুখস্থ করবেন। এখানে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে গঠন প্রণালী। যেমন মিনা গান গায়, মিনা সিংস এ সং, এখানে সিংস দিতে আমরা প্রায় ভুলে যাই। কেন ভুলে যাই? কারণ সিং মানে হচ্ছে গান গাওয়া, কিন্তু এখানে মিনা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এবং বাক্যটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কোন টেন্সে রয়েছে বলেন? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। এই জন্য এইগুলাকে বলা হচ্ছে, এই ভার্বের পরে এস বা ইএস যোগ করতে হয় 12টা টেন্সের, একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বেলায় এইটা করতে হবে, অন্য কোথাও কিন্তু এটা দেওয়া যাবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জি স্যার। Okay, at first you have to memorize a lot of vocabulary. You don't memorize a lot of vocabulary, you will not be able to speak in English. Vocabulary is the first condition of speaking English. If you want to be fluent and expert in this language within a short time, at first you have to memorize this vocabulary. Vocabulary means the vocabulary of verb form, not other vocabulary. We mean vocabulary means some nouns, pronouns, adjective, article, preposition, conjunction. No, at first you have to learn the vocabulary of verb form, conjugation of verb form. Those who memorize a lot of vocabulary, he can speak English, he will be able to speak in English within a short time. Okay, vocabulary means the vocabulary of verb form. At first you have to memorize the vocabulary of verb form, then I will teach you the rules of tense, WH question, parts of speech, modal, semi-modal, voice sense, then you will be able to speak in English. Speak in English is a easy task. ইংরেজিতে কথা বলা খুব একটা সহজ কাজ, বাট উই মেক ইট ডিফিকাল্ট, আমরা এটাকে কঠিন করে ফেলি।
কিভাবে? কারণ এইটা হচ্ছে আমাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা রুল জানি, আমরা ভোকাবুলারি অনেকে কম বেশি জানি, কিন্তু আমরা প্র্যাকটিস করি না, যার কারণে এটা কিন্তু কঠিন হয়ে যায় আমাদের কাছে। হুম, আমাদের প্র্যাকটিসের অভাব থাকে, যার কারণে। তো আমার সঙ্গে প্র্যাকটিস করবেন। এখন আমি দুইটা তিনটা টেন্স, আজকে প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট করে দেই, তারপর আমরা প্রেজেন্টেশন নিব। কথা বলতে হবে এখানে, শুধু আমি পড়ালাম আপনারা শুনলেন, কোনোদিন শেখা যাবে না। কিন্তু আমি আমার ছেলে মেয়েদেরকে কি করি? কথা বলাই। আমি যেমন বলছি আপনাকেও কথা বলতে হবে। কথা বললে কথা বলা শেখা যায়। একটা শিশু যদি কথা না বলে, যে বোবা, বোবা বোঝেন তো? বোবা শিশুরা, জি বোবারা কথা বলতে পারে না। ডাম, DUMB, ডাম মানে বোবা। তো এখানে আপনাকে কি করতে হবে? বোবার মতো বসে থাকলে চলবে না। প্রচুর ভুল বলেন আপনি। ভুল বলতে বলতে ওই ভুলটা একসময় ফুলে পরিণত হয়ে যাবে। একসময় দেখবেন আপনি কথা বলা শিখে গেছেন। ভুল না করে কেউ কখনো কোনো জিনিস শিখতে পারে না। বলা হয়ে থাকে যে মানুষ হচ্ছে বড়সড় রকমের একটা ভুলের বাক্স। দেখবেন আমরা জীবনে প্রতিনিয়ত ভুল করি। কেউ বিয়ে করে ভুল করি, কেউ বিভিন্ন রকমের জিনিসপত্র কিনে ভুল করি, কেউ আমরা কোথাও গিয়ে ভুল করি, তাই না? অনেক প্রতিনিয়ত ছোটখাটো ভুল করি। তো এই ভুলগুলা আমাদের জীবনে, ভুলকে ফুল হিসাবে পরিণত করতে হবে। ঠিক আছে? তো আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শিখালাম। এইটা নিয়ে সমস্যা থাকলে বলবেন। এখন চলে যাচ্ছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুবই সহজ। কেন সহজ? কারণ এইখানে চেনা যায় কিভাবে। এইখানে আপনি এইখানে আপনি চলমান একটা ভাব বুঝাবে। যেমন আমি দোকানে যাচ্ছি, আমি খাবার খাচ্ছি, ছেলেরা ফুটবল খেলছে, তারা বাড়ি যাচ্ছে। আচ্ছা, এই কথাগুলো বললে কি বুঝায়? বর্তমান কালে একটা চলমান ভাব বুঝায় না? জি স্যার। তাহলে এইগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের থেকে মানে টেন্স গুলা না খুবই সহজ, কিন্তু আগে আপনাকে বাংলাটা দেখে টেন্সটা আইডেন্টিফাই করা শিখতে হবে, বাংলা ক্রিয়া দেখে। এই যে বাক্যটা এখানে দেখেন, এই যে আমি স্কুলে যাচ্ছি, কি বলেছি? আমি স্কুলে যাচ্ছি। আচ্ছা, যাচ্ছি বললে কখন বুঝায় বলেন? এখন, এখন যাচ্ছি। না, এখন তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো এখন হয়। এই বাক্যটা আমি স্কুলে যাচ্ছি, এটার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি হয় বলেন তো? আমি স্কুলে যাই। থ্যাংক ইউ। এই যে তো আপনি শিখে গেছেন, আমি স্কুলে যাই। তো এখানে আমি কন্টিনিউয়াস টেন্সে আবার লিখেছেন আমি স্কুলে যাচ্ছি। এখানে আমি এবং স্কুলে এই দুইটার কি কোনো পরিবর্তন হয়েছে? না। শুধু ভার্বের পরিবর্তন করেছি। প্রথম বলেন। স্যার, একটু পরিবর্তন হয়েছে, মানে এটা চলমান আর ওটা তো মানে যায়। না ইয়াসিন ভাই, আমি ওইটা বলিনি, মানে এই যে যাচ্ছি, দেখেন প্রথম বাক্যেও, ও জি জি। হ্যাঁ মানে আমি, আমি এবং স্কুলে এই দুইটা শব্দের কোনো পরিবর্তন করিনি। পরিবর্তন করেছি শুধু ভার্ব ফর্মের, আমি স্কুলে যাই আর আমি স্কুলে যাচ্ছি। কি হবে বলেন? যাচ্ছি। যাচ্ছি। তাহলে এই যাচ্ছি, আপনাকে সবসময় বাংলা টেন্স শিখতে গেলে, টেন্স আইডেন্টিফাই করতে গেলে বাংলা বাক্যের ভার্বের দিকে দৃষ্টি দিতে হবে, ক্রিয়ার দিকে। অন্য বিষয়গুলো পড়ে মরুক, ওগুলোর দিকে আপনার চোখ দিয়ে তাকানোরও দরকার নাই। আমি আপনাকে বললাম যে মিম আপু বলেন তো, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এটা কোন টেন্স? আপনি এখানে কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। আপনি শুধু এই বাক্যের ভার্ব কোনটি? আমি এক, খাচ্ছি কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু ওই যে সময়ের উল্লেখ আছে, আমি 1 ঘন্টা ধরে, আমি 1 ঘন্টা ধরে, কোনো বাংলা বাক্যে যদি সময়ের উল্লেখ থাকে এবং চলমান ভাব বোঝায়, তাহলে ওইটা পারফেক্ট কন্টিনিউয়াস। ওইটা পারফেক্ট কন্টিনিউয়াস, কিন্তু ওইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসও হতে পারে, ফিউচার পারফেক্ট। থাকবে। না, গত না। এইখানে এরকম থাকবে, যেমন ভালো করে খেয়াল করেন, মন দিয়ে শুনবেন কথাগুলা। আমি এক আচ্ছা। ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে খাচ্ছি, যাচ্ছি, বর্তমান কালে খাচ্ছি। কিন্তু যদি বলতাম আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছিলাম, এইটা আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। কি হবে বলেন? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেননা ওই যে খাচ্ছিলাম, কখন খাচ্ছিলাম? অতীতকালে খাচ্ছিলাম। কখন বলেন? অতীতকালে। এই জন্য এটাকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে যদি ফিউচারের কোনো একটা শব্দ থাকে, যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খেতে থাকবো, আমি থাকবো। 1 ঘন্টা ধরে ভাত খেতে থাকবো,
এই খেতে থাকবো, যেতে থাকবো, করতে থাকবো, খেলতে থাকবো, মারতে থাকবো, ধরতে থাকবো, এমন থাকলে এবং সময়ের উল্লেখ থাকলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোন টেন্স হয়? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা টেন্স, মনে মানে করতে রাখবেন। থাকতে থাকবো তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, টেন্সটা আপনাকে আমি খুব ভালোভাবে বুঝিয়ে দিব, টেন্সটা বুঝতেই হবে। টেন্স না জানলে কোনো কিছু পারা যায় না। একটা 10 তলা বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে তার বেসমেন্ট, দেখবেন মাটি খুঁড়ে অনেক নিচে থেকে তার কলাম ডালাই দিয়ে তারপর অনেক কিছু মজবুত করে গড়ে তুলে আনতে হয়। ওইটা যদি কাঁচা মাটির উপরে, উঠোনের উপরে, বা একেবারে মাঠের উপরে যদি একটা ঘর তুলে দেয় 10 তলা ঘর, ওটা তো ডেবে যাবে, ওটা ভেঙে পড়বে। তো আপনাকে নিচে গভীরে বেসমেন্টটা আপনাকে শক্তপোক্ত করতে হবে। বুঝতে পেরেছেন? তো এইটাই হচ্ছে সেই শক্ত করার জায়গা। তো দেখেন এইখানে আমি চলে আসি, আমি স্কুলে যাচ্ছি, সে বাজারে যাচ্ছে, তারা ফুটবল খেলছে, বাসটি 4টায় ছাড়বে। আচ্ছা, এটা আলাদা, এটা আবার এখানে একটা ফিউচার চলে আসছে। যাই হোক, তো এইখানে আমি যে বাক্যগুলা লিখলাম, এই যে 3টা বাক্য, হ্যাঁ, ফুটবল খেলছে, তারপর রয়েছে বাজারে যাচ্ছে, এই বাক্যগুলো আমরা কিভাবে করব? এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাংলা বাক্য মিমাপু বলেন, 5টা বাক্য বলেন, দ্রুত বলতে হবে এক নিঃশ্বাসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেমন আমি স্কুলে যাচ্ছি, সে বাজারে যাচ্ছে, তারা ফুটবল খেলছে, এই 3টা বাক্য। হুম। আমি বল খেলছি, আমি ফুটবল খেলছি। আমি না দিয়ে অন্য কিছু করা যায়। যেমন যদি বলা হয় সুমাইয়া ছবি আঁকছে, তারপরে তাহমিনা চিঠি লিখছে, গাড়ি চালাচ্ছে। গাড়ি চালাচ্ছে, এখানে বিভিন্ন ভার্ব আপনি ব্যবহার করতে পারেন। এখানে কি করতে পারেন? বিভিন্ন ভার্ব আপনি ব্যবহার করতে পারেন। অর্থাৎ একটা কথা মনে রাখবেন, আপনি যদি এই টেন্সটা শিখতে চান, আপনাকে ভার্বের দিকে দৃষ্টি দিতে হবে। যাচ্ছি, খাচ্ছি, খেলছে, ধরছে, মারছে, বলছে, উঠছে, হাঁটছে, এই ধরনের কোনো থাকবে। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে এইগুলা থাকে, তেসো, তেসি, তেসেন, সে, স, সেন, এমন একটা থাকে। আমি স্কুলে যাচ্ছি, যাচ্ছি লিখতে গেলে ছয় ছয় রস্বীকার লাগে। দেখছেন? তারা স্কুলে যাচ্ছেন, করিম মাছ ধরিতেছে, এই দেখেন এই যে তেসে রয়েছে, তেসে, এই যে শব্দটা তেসে, করিম মাছ ধরিতেছে, হ্যাঁ, সুমন ফুটবল খেলিতেছে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স মানে চলমান। কিভাবে এই বাক্যটা গঠন করবেন? এই বাক্য গঠন করা খুবই সহজ। এই বাক্যটার গঠন প্রণালীটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি, সাবজেক্ট তারপর একটা অক্সিলারি ভার্ব দিতে হয়। যেমন দেখেন এই বাক্যটা, যেমন এই যে আই অ্যাম গোয়িং টু স্কুল, কি হবে বলেন? আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আই হচ্ছে সাবজেক্ট, এরপরে অ্যাম বসেছে অক্সিলারি ভার্ব আই অ্যাম, এরপর ভার্বের পর আইএনজি বসেছে, গোর পর আইএনজি, গোয়িং, আই অ্যাম গোয়িং, এরপর বসেছে টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল, কি হবে বলেন? তারা ফুটবল খেলছে। আচ্ছা বলেন তো, তারা মাছ ধরছে, কি হবে? ইয়াসিন ভাইয়া বলেন, তারা মাছ ধরছে। তারা মাছ ধরছে, দে তারা মাছ ধরছে না, দে ইজ ক্যাচিং ফিশ। ভাইয়া দের পরে ইজ বসে না, দে দের ইজ পরে আর ক্যাচিং ফিশ। দিতে হবে, দের পরে আর দিতে হবে। ও সরি, দে আর, দে আর ক্যাচিং বলতে ফিশ। গেলে আই, হ্যাঁ, দে আর ক্যাচিং ফিশ, তারা মাছ ধরছে। বলেন তো, তারা ক্রিকেট খেলছে। তারা ক্রিকেট খেলছে, দে দে আর প্লেইং ক্রিকেট। হ্যাঁ, দ্রুত বলতে হবে, দে আর প্লেইং ক্রিকেট, তারা ঘুড়ি উড়াচ্ছে। তারা ঘুড়ি উড়াচ্ছে, হুম। উড়াচ্ছে হইল ফ্লাইং। এই জন্য দে আমাদের আর ফ্লাইং, এই ভার্ব ফর্ম জানা লাগবে। দে আর ফ্লাইং কাইট, কি হবে? দে আর ফ্লাইং কাইট, দে আর ফ্লাইং। কাইট। তারপর যদি বলা হয় তারা ভাত খাচ্ছে, তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। দে আর ইটিং রাইস। আচ্ছা, তারা সিনেমা দেখছে বা মুভি দেখছে, তারা সিনেমা দেখছে, দ্য মুভি দেখছে। দে আর দে আর ওয়াচিং দে আর সিনেমা। ওয়াচিং মুভি, দে আর ওয়াচিং মুভি। আচ্ছা, এই দে বাক্যটাকে আর পাস্ট, ওয়াচিং, এই বাক্যটাকে পাস্ট কন্টিনিউয়াস করেন তো। তারা মুভি দেখিতেছিল, তারা মুভি দেখছিল। তারা মুভি দেখছিল। হুম। দে ওয়াজ, না, দে উই আর হুম। ওয়াচিং মুভি। ইয়েস, তারা মুভি দেখছে, দে আর ওয়াচিং মুভি। আর যখন পাস্ট কন্টিনিউয়াসে বললাম তারা মুভি দেখছিল, তখন আর এর পরিবর্তে ওয়ার হবে, আর কোনো পরিবর্তন হবে না, সবকিছুই সেম থাকবে।
দে আর ওয়াচিং মুভি, দে ওয়ার ওয়াচিং মুভি। এইটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন তো? তারা মুভি দেখতে থাকবে। এটা হ্যাঁ, বাংলাটা হবে কি? তারা মুভি মুভি দেখতে থাকবে। দেখিতে থাকবে। দে হুম, বলেন। দে উইল বি হুম, ওয়াচ মুভি। না, এই কন্টিনিউয়াস মুভি টেন্সে ভার্বের পরে আইএনজি হয়। দে উইল বি ওয়াচিং মুভি, সব সময় ভার্বের পরে আইএনজি থাকবে। ও এই ভুলটা করা যাবে না। গেলে কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্বের পর আইএনজি। কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে ভার্বের পর আইএনজি, এটা মনে রাখবেন। এবার মিমাপা কয়েকটা বাক্য বলেন। ইয়াসিন ভাইয়া যেমন বলেছে, আপনি বলেন অন্য কি ভার্ব দেওয়া যায়, যেমন রহিম অভিনয় করছে, কি হবে? রহিম অভিনয় করছে। এই দেখেন, এইগুলো আমরা পারছি না কেন জানেন? আপনি রহিম ইংরেজিতে জানেন, রহিম ইংরেজি রহিম, তারপর এখানে করা ইংরেজি কি, বা অভিনয় করা ইংরেজি কি, এইটা জানেন না। যার কারণে কিন্তু আমাদের এই বাক্যটা থেমে যেতে হচ্ছে। এই জন্য ভার্ব ফর্ম, প্রচুর ভার্ব মুখস্থ করতে হবে। অ্যাক্ট মানে হচ্ছে অভিনয় করা, ACT, অ্যাক্ট। তাহলে রহিম অভিনয় করছে, রহিম ইজ অ্যাক্টিং। কি হবে বলেন? রহিম ইজ অ্যাক্টিং। রহিম দেওয়ালটিতে রং করিতেছে, কি হবে? রহিম দেয়ালটিতে রং করিতেছে। হ্যাঁ, র- র- রং করা ইংরেজি হচ্ছে পেইন্ট। কি হবে বলেন? পেইন্ট, রহিম PAINT। আমি রহিম আজকে পেন্টিং। আপনাদের ভার্ব ফর্মের ক্লাস শেষে ভার্ব ফর্মের অনেকগুলা শীট দিব, পড়ে মুখস্থ করে ফেলবেন। পেইন্ট মানে রং করা, আর পেইন্টিং, তাহলে রহিম দেওয়ালটিতে রং করিতেছে, রহিম ইজ পেইন্টিং দা ওয়াল। রহিম ইজ পেইন্টিং দা ওয়াল। রহিম দেওয়ালটিতে রং করিতেছে, এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন? রহিম দেওয়ালটিতে রং করিতেছিল। রহিম ওয়াজ পেন্ট। তার এই জায়গায় কন্টিনিউয়াস আইএনজি থাকে সব সময় না? রহিম অবশ্যই, ওয়াজ এটা নতুন পেন্টিং করে, দ্য ওয়াল। এটা নতুন করে তো প্রশ্ন করার দরকার হয় না। কন্টিনিউয়াসে সব সময় আইএনজি থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর বসে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ আর বসে। রহিম দেওয়ালটিতে রং করিতেছে, রহিম ইজ পেইন্টিং দ্য ওয়াল। রহিম ইজ পেইন্টিং দ্য ওয়াল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইজ পেইন্টিং। আর যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে তখন ওয়াজ পেইন্টিং হবে। দেখেন, আমি যতটা ভেঙে ভেঙে বুঝাই দেই, এরপরও যদি না বুঝতে পারেন তাহলে অন্য কোথাও গিয়ে কিন্তু বুঝতে পারবেন না। অন্য টিচাররা এইভাবে কিন্তু ভেঙে ভেঙে সময় নিয়ে বুঝাবে না, বলে চলে যাবে। আপনি বুঝলেন কি না বুঝলেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কি বললাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর বসে সাবজেক্টের পরে। আমি ভাত খাচ্ছি বা আমি দেওয়ালে রং করিতেছি, আই অ্যাম পেইন্টিং দা ওয়াল, ওয়াল মানে দেওয়াল, আই অ্যাম পেইন্টিং। আর যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলবো তখন আই এর পরে ওয়াজ হবে, ওয়াজ পেইন্টিং দা ওয়াল, আমি দেওয়ালে রং করিতেছিলাম। বিষয়টা বুঝতে পারছেন? স্যার, জি স্যার। আর আমি দেওয়ালটিতে রং করিতে থাকবো, তখন কি হবে? আই আই উইল উইল বি বি পেইন্টিং পেন্টিং। দা ওয়াল, আই উইল বি পেইন্টিং দা ওয়াল, আই উইল বি পেইন্টিং দা অল। ওয়াল। আমি দেওয়ালটিতে রং করিতে থাকবো। তো এই যে পেইন্ট মানে রং করা, এইটা যদি আগে থেকে মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনারা পারবেন না। আর যার মুখস্থ থাকবে সে পারবে। যদি বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি আমি দেওয়ালটিতে রং করিয়াছি বা করেছি, তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট হুম, কন্টিনিউয়াস। না, প্রেজেন্ট পারফেক্ট, আমি দেওয়ালটিতে রং করিয়াছি। I have painting the verb 3. I have painted the wall. থ্যাংক ইউ। আই হ্যাভ পেইন্টেড দা ওয়াল, তখন কিন্তু আর পেইন্টিং থাকবে না, তখন ভার্বের V3 চলে আসবে। পেইন্ট মানে হচ্ছে রং করা, আর পেইন্টেড মানে রং করেছিলাম, আর পেইন্টেড মানে হচ্ছে রং করিয়াছি। V2 এবং V3 প্রায় সব জায়গায় একই হয়, কিছু কিছু ভার্ব একটু আলাদা থাকে। তো কন্টিনিউয়াস টেন্সটা হয়তো আপনাদের সমস্যা থাকবে না, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যাচ্ছি, খাচ্ছি, তেছি, তেসো, তেসেন, এমন একটা ভাব প্রকাশ করবে। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। এইভাবে কিন্তু বাক্যগুলা আপনাকে সাজাতে হবে। কিভাবে আপনি সাজাবেন কন্টিনিউয়াস টেন্সটা একটু দেখি। অবশ্যই দেখাবো। তো এটা তো দেখালাম প্রেজেন্ট ইনডেফিনিট আর কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট পারফেক্ট একটু দেখেন। প্রেজেন্ট পারফেক্টের বাংলাটা হচ্ছে পুরাঘটিত বর্তমান। কি বলেছি বলেন? পুরা ঘটিত বর্তমান। এর অর্থটা কেমন? যেমন আমি আপনাকে বললাম যে মি বাবা সকালে ভাত খেয়েছেন? ইয়াসিন ভাইয়া বাড়ির কাজ করেছেন? আপনারা বললেন হ্যাঁ আমি ভাত খেয়েছি, আমি বাড়ির কাজ করেছি।
অর্থাৎ যে কাজটি একটু আগে শেষ হয়ে গিয়েছে, কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে, এমন বুঝালে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যে কাজটি একটু আগে শেষ হয়েছে, এই যে দেখেন কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, যে কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এমন বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এর অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট টেন্সের বাংলা কি হবে বলেন? পুরোঘটিত বর্তমান কাল। যেমন আমি ভাত খেয়েছি, সে সাইকেল চালিয়েছে, সে অঙ্কটি করেছে, রুনা গান গেয়েছে, রহিম কাজটি করেছে, সে ঘুড়ি উড়িয়েছে। অর্থাৎ এখানে বাংলা বাক্যের শেষে এইগুলা থাকবে। ভার্বের শেষে কি থাকে দেখেন, ভার্বের শেষে এই শব্দগুলা থাকে, এই যে ইয়াসি, ইয়াসো, ইয়েছেন, হইয়াছে, গিয়াছে, খেয়েছে। এছাড়া নেগেটিভ হলে করি নাই, খাই নাই, যাই নাই এমন একটা ভাব কিন্তু প্রকাশ করে। ভার্বের শেষে এইগুলা থাকে। যেমন রহিম ভাত খাইয়াছে, আমি কাজটি করিয়াছি। এই বাংলা বাক্যগুলো একটু পড়েন তো, কি কি লিখেছি এখানে, এগুলো পড়েন। সে কাজটি করিয়াছে বা করেছে। এখানে দুই ভাবে বলা যায়, সাধু ভাষায় বলা যায়, চলিত ভাষায় বলা যায়। যেমন সে কাজটি করিয়াছে, এটা সাধু ভাষায় বলে, কিন্তু এখন আর সাধু ভাষা চলে না, এখন চলিত রূপ ব্যবহার করা হয়। সে কাজটি করেছে, সে বাজারে গিয়েছে, সে আমগুলো খেয়েছে, আমি কলা খাইনি। এটা একটা নেগেটিভ বাক্য, আমি কলা খেয়েছি, ওইটার নেগেটিভ ফর্ম হচ্ছে আমি কলা খাইনি। তো এইগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু একটু আগে শেষ হয়েছে এবং তার ফল এখনো বিদ্যমান আছে, এমন বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন দেখেন, সে কাজটি করিয়াছে। আপনার বাসায় আমি বেড়াতে গেলাম, গিয়ে বললাম কি যে আপনি কি করছেন, তো বললেন যে স্যার আমি একটা কাজ করতেছিলাম, কাজটা আমি এই মাত্র শেষ করেছি। কাজটা আমি স্যার আমি গাড়ি চালিয়েছি, এটা প্রেজেন্ট ইয়েস, পারফেক্ট টেন্স। আমি গাড়ি চালিয়েছি, আমি কাজটি করেছি, আমি ঘুড়ি উড়িয়েছি, আমি আমি অঙ্কটি ছবি করেছি, এঁকেছি। হ্যাঁ আমি ভাত রান্না করেছি। আপনাকে আমি ফোন দিলাম যে কি করছেন, আপনি বললেন স্যার এইমাত্র আমি ভাত রান্না করেছি, এইমাত্র আমি ভাত রান্নাটা শেষ করেছি। তারপরে আমি বললাম যে মিমাপা আমার কাজগুলো করেছেন, আপনি বললেন যে স্যার এইমাত্র আপনার কাজগুলো আমি করেছি। এইগুলা হচ্ছে মানে একটু আগে কোনো কাজ সম্পন্ন হয়েছে, এর বাংলাটা হচ্ছে যদি আমি বলছি হ্যাঁ করেছি, তো এটাও তো একই কথা, প্রেজেন্ট একই কথা। পারফেক্ট। হ্যাঁ, অর্থাৎ আপনাকে ভার্বের শেষে ইয়াসি ইয়াসো থাকবে, ইয়াসি ইয়াসো থাকবে। আপনাকে বললাম যে আপনার স্বামী কি করছে, বললেন স্যার এই মাত্র বা আজ সকালে সে বিদেশে চলে গিয়েছে। মানে কি আজকে গিয়েছে, কিন্তু এইটা যদি আপনি অতীতকালে বলেন, অতীত ব্যবহার করেন, তখন বলা যায় যে স্যার তার ফ্লাইটটা গতকাল ছিল, সে গতকাল চলে গিয়েছিল। গত থাকলে চলে গিয়েছিল, একটা ল আসবে। আর আজকে কোনো কাজ মানে সময়টা বেশিক্ষণ অতীত হয়ে যায়নি, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এর গঠন প্রণালী খুবই সহজ, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিতে হয়, সাবজেক্টের পরেই একটা হ্যাজ বা হ্যাভ দিতে হয়, যে কোনো একটা দিতে হবে সাবজেক্ট অনুসারে, তারপর ভার্বের ভি3 দিতে হবে, তারপর এক্সটেনশন দিতে হবে। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। কেমন দেখেন, যেমন আমি স্কুলে গিয়েছি বা সে কাজটি করিয়াছে, বা চলিত ভাষায় বললে করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। কি হবে বলেন, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। তারা আমগুলো খেয়েছে, দে হ্যাভ ইটেন ম্যাঙ্গোজ। দেখছেন, তাহলে এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর বাংলা হচ্ছে পুরাঘটিত বর্তমান। আমার ক্লাস শেষে ক্লাস রেকর্ডটা একটু শুনবেন আর এই পিডিএফ গুলো পড়বেন, দেখবেন ক্লাসটা আপনার এই মানে জানাটা আরো বেশি মজবুত হবে। এরপর দেখবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ঠিক তা। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অতিরিক্ত একটা সময়ের উল্লেখ থাকে। কিসের উল্লেখ থাকে? সময়ের উল্লেখ। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য বললাম, আমি ভাত খাচ্ছি, কি বললাম বলেন? খাচ্ছি। এই বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করা যায়, সময় জুড়ে দিতে হবে। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 15 মিনিট ধরে ভাত খাচ্ছি। এখানে সময়ের উল্লেখ থাকবে। যেমন সে গত মঙ্গলবার থেকে জ্বরে ভুগছে, আচ্ছা, আমরা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছি। দেখেন, এই যে বসবাস করছি বা করিতেছি, কন্টিনিউয়াস টেন্সের একটা চিহ্ন রয়েছে
এবং এখানে সময়ের উল্লেখ আছে 1980 সাল থেকে। অর্থাৎ বাংলা বাক্যের শেষে ওই কন্টিনিউয়াস টেন্সে যা যা থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ঠিক তাই তাই থাকে, শুধু সময়ের উল্লেখ থাকে। বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। না বুঝলে বলবেন, আমি 10 বার না 50 বার বুঝাবো, কিন্তু না বুঝে বলবেন না যে স্যার বুঝেছি। আমার কাছে যারা না বুঝতে পারে তারা অন্য কোথাও গিয়ে বুঝতে পারবে না, কারণ আমি হৃদয় নিংড়িয়ে যতটা পারি আমি কিন্তু বুঝাই দেই। আপনি অন্য অনলাইনে ভর্তি হয়ে দেখবেন, ক্লাস করে দেখবেন, তারা কিন্তু এক একটা ব্যাচে 50 জন, 100 জন, 200 জন, 500 জন বসিয়ে লেকচার দিয়ে চলে যায়, কখনো প্রশ্নও করে না যে আপনি বুঝতে পেরেছেন কি পারেন নাই। অর্থাৎ আপনাকে কখনো আনমিউট করতে দিবে না। রাহাত স্যার রয়েছে দেখবেন ইউটিউবে, রাহাত স্যার, লিমন স্যার, হ্যাঁ, অনেকেই বড় বড় ব্যাচ করায়, তাই স্যাররাও কিন্তু অনেক ভালো পড়ায়। স্যারদের যখন ব্যাচে পড়বেন পার্সোনালি, তখন আপনি কোশ্চেন করতে পারবেন, কিন্তু আপনি ইনস্ট্যান্ট এইভাবে অনলাইনে প্রশ্ন করা যায় না। তো আমি তো পার্সোনাল পড়াচ্ছি 2 জন নিয়ে, 3 জন নিয়ে, এই জন্য প্রশ্ন এখানে কিন্তু। আর ক্লাসের বাইরেও আমি তো অনেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় না, আমি তো আপনাদেরকে নাম্বারও দিয়ে রাখি। কোনো সমস্যা হলে ওই নাম্বারে বলবেন আর কাজগুলো ওখানে পাঠাবেন। তো দেখেন, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর অর্থ হচ্ছে কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তারা 10 দিন ধরে জ্বরে ভুগছে, সে 5 ঘন্টা ধরে ফুটবল খেলছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোন টেন্স বলে বলেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা হচ্ছে চলমান বর্তমান কাল বা ঘটমান বর্তমান কাল সময়ের উল্লেখ সহ। এটার গঠন প্রণালী কি হয়? খুবই সহজ। সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, দুইটা দিবেন না একসঙ্গে, যে কোনো একটা দিবেন সাবজেক্ট অনুসারে, হয় হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স বা ফর বা ফ্রম, তিনটা জিনিস বসতে পারে। প্লাস সিন্স বা ফর বা ফ্রম, আরেকটা বসতে হবে অবজেক্ট। কি দাঁড়ালো? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সিন্স বা ফর বা ফ্রম প্লাস অবজেক্ট। বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসেন এইগুলা থাকে। আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, আপনি হাঁটছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, পথে কাউকে বলছেন যে আমি 2 ঘন্টা ধরে হাঁটছি, 2 ঘন্টা আগে হাঁটাটা শুরু করেছিলেন, এখনো শেষ হয়নি, তা কি হবে? আই হ্যাভ বিন ওয়াকিং, আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। দেখেন আই এর পরে হ্যাভ বিন বসেছে, আই যেহেতু ফার্স্ট পারসন, এখানে হ্যাজ বিন হবে না, তো আই হ্যাভ বিন, তাহলে কি বলা যায়? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপর ভার্বের পর আইএনজি, ভার্ব হচ্ছে মূল ভার্ব হচ্ছে অক, WALK, অক। এটা অলক বলবেন না, এখানে এল হচ্ছে সাইলেন্ট লেটার। তো সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর সিন্স বা ফর বা ফ্রম, তারপর অবজেক্ট। তো কোথায় সিন্স বসে আর কোথায় ফর বসে? যাবত বা ধরে, বাংলা বাক্যে যদি যাবত বা ধরে থাকে, এই বাক্যে দেখেন যাবত রয়েছে, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি, এই যাবত রয়েছে, এর কারণে এখানে ফর রয়েছে, ফর 2 আওয়ার্স। তো যাবত বা ধরে থাকলে ফর, আর বাংলা বাক্যে যদি হইতে থেকেছে, কি বলেছি বলেন? হইতে থেকেছে, হইতে থেকেছে, এই তিনটা জিনিসের কোনো একটা থাকলে সিন্স হবে। যেমন তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগিতেছে, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগিতেছে, দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স টুয়েসডে, সিন্স টুয়েসডে। অর্থাৎ তারা মঙ্গলবার হইতে, এই হইতে থাকার কারণে সিন্স বসেছে, হইতে থেকেছে এ থাকলে সিন্স, আর যাবত বা ধরে থাকলে ফর। প্রেজেন্ট টেন্সের 4টা টেন্স আমি আজকে ভালোভাবে ক্লিয়ার করে দিলাম, আপনারা বাড়িতে এটা একটু দেখবেন, এইটা বাড়িতে আপনারা খুব ভালোভাবে দেখবেন বাসায়। এখান থেকে আর হোমওয়ার্ক গুলো আপনারা পাঠিয়েছিলেন, আমি দেখতে পারিনি, আজকে দেখে দিব। আমি ভার্ব ফর্মের শীট দিচ্ছি আর এই টেন্সের শীটটা পাঠিয়ে দিচ্ছি, আর পজিটিভ ভার্বের, পজিটিভের যে ক্লাসের শীট, এটাও আমি পাঠিয়ে দিচ্ছি, এগুলো একটু দেখবেন। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, টিচার শুধু পথ দেখিয়ে দেয়, প্র্যাকটিস করতে হয় নিজেকে। এখানে মাঝে মাঝে আপনারা যে কোনো বিষয়ের উপর ইংরেজিতে কথা বলবেন, মাই পেন, মাই রিডিং রুম, মাই ওয়াইফ, মাই হাজব্যান্ড, মাই মোবাইল ফোন, মাই হাউস, মাই রুম, তারপর যা কিছু, মাই পেট, বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে, এইটার উপর ইংলিশে অন্তত 2-1 মিনিট কথা বলবেন, কথা বলে রেকর্ড করবেন, করে আমাকে পাঠাবেন। হোয়াটসঅ্যাপে ডিরেক্ট চলে যাবেন, হোয়াটসঅ্যাপে দেখবেন রেকর্ড অপশন রয়েছে, ওইটা চেপে ধরে রেকর্ড করে আমাকে পাঠাবেন, ভুল হলে পরবর্তী রেকর্ডে আমি সংশোধন করে পাঠিয়ে দিব। এইভাবেই কিন্তু আমাদেরকে এগোতে হবে। পার্সোনাল ব্যাচে যেভাবে সাপোর্ট দেয়, ওই বড় ব্যাচে কিন্তু ওইভাবে সাপোর্ট দেওয়া যায় না। তো আসলে আপনারা শিখতে পারবেন, ইয়াসিন ভাইয়া অনেক এগিয়ে গেছে, মিমাফাও পারবেন। আগামী ক্লাসে আমি পাস্ট টেন্সের 4টা আর ফিউচার টেন্সের 4টা, মোট 8টা দেখাবো, সঙ্গে WH কোশ্চেনটাও দেখাবো, কিভাবে প্রশ্ন করতে হয়। কথা বুঝতে পেরেছেন?
তো আজকে সময়টা ওভার হয়ে গিয়েছে, ভালো থাকবেন। ইয়াসিন ভাইয়ের কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন, ওখানে সিন্স বুঝাইছিলেন কিন্তু ফ্রম ওই যে ওটা স্যার কিভাবে বসাবো? ধন্যবাদ। হ্যাঁ, আমি হঠাৎ করে কেটে দিলে এটা সমস্যা থেকে যেত। আমি বলেছি যে বাংলা বাক্যে যদি যাবত বা ধরে থাকে, যেমন আমি 2 ঘন্টা যাবত হাঁটিতেছি, এখানে আপনাকে ফর ব্যবহার করতে হবে। আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। এই যে 2 ঘন্টা যাবত, এই যাবত বা ধরে, যেমন আমি 1 ঘন্টা ধরে অঙ্কটি করিতেছি, আই হ্যাভ স্যার বিন। এইটাও তো হতে পারে, মানে আমি 1 বছর ধরে কাজ করতেছি। হ্যাঁ অবশ্যই, তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 1 ইয়ার। আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 1 ইয়ার। যাবত বা ধরে থাকলে সেখানে ফর দিতে হবে, আর হইতে থেকে সে এমন থাকলে সিন্স দিতে হবে। ক্লিয়ার? ফ্রম কোথায় জি দিব স্যার, মানে ফর আর ফ্রমটাই since স্যার বুঝলাম। বুঝেনি। From হ্যাঁ, ফ্রমটা বোঝেননি তাই না? এই দেখেন, যদি বলা হয় এখানে একটা বাক্য দেখাই। এই যে ফ্রম ফ্রম কোন বাক্যে রয়েছে? দে হ্যাভ বিন সাফারিং ফ্রম, না, এই সাফারিং ফ্রম এটা একসঙ্গে বসেছে। সাফারিং ফ্রম মানে হচ্ছে জ্বরে ভুগছে। এখানে ফ্রম এর ব্যবহার দেয়নি, তবে যেখানে ফর দেওয়া যায় সেখানে ফ্রমও দেওয়া যায়। ফর মানে হচ্ছে জন্য বা যাবত বা ধরে, আবার ফ্রম মানেও কিন্তু হইতে থেকে চেয়ে। ফ্রম টুয়েসডে, হইতে থেকে চেয়ে, সরি, যেখানে ফর সেখানে ফ্রম না, যেখানে সিন্স দেওয়া যায় সেখানে ফ্রম দেওয়া যায়। এই বাক্যটা দেখেন, তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগিতেছে। তারা মঙ্গলবার হইতে জ্বরে ভুগছে। দে হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফ্রম টুয়েসডে। সিন্স, সিন্স না দিয়ে ফ্রম দিতে পারেন। ফ্রম মানেও কিন্তু হইতে থেকে চেয়ে, যেমন সে ঢাকা হইতে এসেছে, হি হ্যাজ বিন কাম ফ্রম ঢাকা, সে কলকাতা থেকে এসেছে। এই যে থেকে, ফ্রম মানে হচ্ছে হইতে থেকে চেয়ে। সে নিউ ইয়র্ক থেকে এসেছে, সে খুলনা থেকে এসেছে। সেখানে এই হইতে থেকে চেয়ে থাকলে সিন্সও দিতে পারবেন, আবার ফ্রমও দিতে পারবেন। বোঝা গেছে?